ওকে, সো লাস্টের দিন আমরা 5 করছি, আজকে হচ্ছে আমরা তোমার টাস্ক 8টা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? সো আমাদের ট্রিপল ওয়ানের মেইন এম হচ্ছে আমাদের আগে একটা ডিজাইন থাকতে হয়, তারপর সেই ডিজাইনটাকে আমরা ইউজ করব। এক্স্যাক্টলি, সেই ডিজাইনটাকে আমরা পরে ইউজ করি, ঠিক আছে? সো ইউজ করি কিভাবে? ডিজাইনটা থেকে আমরা ডিজাইন দেখে আমরা অবজেক্ট তৈরি করি। অবজেক্টটা দেখতে আমার ডিজাইনের মতোই হয়, কারণ ডিজাইনটা তো তৈরি করছি অবজেক্টকে বানানোর জন্য। আর ডিজাইনের মধ্যে জাস্ট বলেই দেওয়া থাকে যে অবজেক্টটা তৈরি হলে কেমন হবে দেখতে, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট আমার ডিজাইনটা থেকে যে অবজেক্টটা তৈরি হয়েছে, ডিজাইনটাতে যেগুলো যেগুলো জিনিসের কথা বলে দেওয়া ছিল, লাইক একটা ফোনের কথা যদি আমি বলি, তুমি এটা দিয়ে কল দিতে পারবা, গান শুনতে পারবা, ভিডিও দেখতে পারবা, ডিজাইনে বলা ছিল, বাট ডিজাইন দেখে করতে পারতেছিল না, ঠিক আছে? ডিজাইন দেখে করতে পারতেছিল না। ডিজাইন দেখে যখন তুমি ফোনটা বানাই ফেলতেছো ডিজাইনে যেভাবে বলা আছে সেভাবে, আফটার দ্যাট সেই ফোনটাকে এখন তুমি ফোন দিতে পারতেছো, গান শুনতে পারতেছো, ভিডিও দেখতে পারতেছো। সো আলটিমেটলি কিন্তু সিকোয়েন্সটা হচ্ছে এইটা, যে ডিজাইন থাকবে, ডিজাইনের পরে সেটার অবজেক্টস বানানো হবে এবং তাদেরকে ইউজ করা হবে। মানে এই তাদেরকে ইউজ করার জন্য আমি যে ইউজ করতে পারতেছি, ইউটিউবে ঢুকলাম, একটা গান ছাড়লাম, গানটা বাজতেছে, সো এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? সো ডিজাইন থেকে যখন অবজেক্ট বানাই তাদেরকে ইউজ করি, তার জন্য আমি কিছু আউটপুট পাচ্ছি, তাই না? এটা হচ্ছে সিকোয়েন্স। আমাদের ট্রিপল ওয়ানে কি করা হয়, আমাদের ট্রিপল ওয়ানের কাজটাই হচ্ছে এটা, যে আমাকে অবজেক্টটা হাতে ধরাই দিচ্ছে, আমাকে ফোনটা হাতে ধরাই দিয়ে বলছে ফোনটাকে দেখো, ফোনটাকে কি কি ইউজ করা যায়, কি কি ইউজ করলে কি কি আউটপুট আসে, সেটা তোমাকে বলে দিছি আমি। যে তুমি যদি ইউটিউবে ঢুকে গানে ক্লিক করো, গান বাজতে থাকবে, আউটপুটে দেখছো তুমি গান বাজতেছে, ঠিক আছে? আবার তুমি যদি ক্যামেরায় ঢুকে ছবি তোলো, তাহলে দেখছো ছবি সেভ হচ্ছে। সো তোমার কাছে ফোনটা দেওয়া আছে, ফোনটার মধ্যে কি কি তোমার হচ্ছে ফিচার্স, সেই জিনিসটা তোমাকে বলা আছে, আর ওই ফিচার্স গুলো ইউজ করলে আউটপুট কি আসে সেটাও তোমাকে বলা আছে। এখন তোমাকে যেটা বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে আচ্ছা ফোনটা যদি এরকম তৈরি হয়, অ্যান্ড ফোনটা যদি ইউজ করলে এগুলো এগুলো আউটপুট পাই, তাহলে ফোনের ডিজাইনটা কেমন ছিল, যে ডিজাইনটা দেখে এই ফোনটাকে বানানো হয়েছে, সেই ডিজাইনটা তুমি আমাকে বানায় দাও, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ট্রিপল ওয়ানের মেইন কনসেপ্ট, ঠিক আছে? ফোনটা তো এমনি এমনি হয়নি, ফোনটা একটা ডিজাইনকে দেখেই বানানো হয়েছে। ধরে নাও ডিজাইনটা হারাই গেছে, তখন আমাদেরকে উল্টা কাজ করতে হচ্ছে। আমাদের ডিজাইন থেকে আমরা দেখে দেখে ফোন বানাইছিলাম, এখন ডিজাইনটা মনে করো হারাই গেছে। এখন আমাকে বলা হচ্ছে ওকে ফাইন, ডিজাইনটা দেখেই তো ফোনটা বানানো হয়েছিল, and তার জন্য এই কাজগুলো হচ্ছে। এখন তো ডিজাইনটা হারাই ফেলছে, তাহলে এখন তুমি একটা কাজ করো, ফোনটাকেই ব্যবহার করো, করে করে বোঝো যে কিভাবে ডিজাইন করলে ফোনটা এরকম হওয়া উচিত ছিল, এন্ড তার জন্য এগুলা এগুলা আউটপুট পাচ্ছি। তো তুমি এখন আমাকে ফোনটা, তোমাকে আমি রিয়েল লাইফ অবজেক্টটাই দিয়ে দিলাম, এখন অবজেক্টের ম্যানিপুলেশন এবং আউটপুট দেখে তুমি আমাকে বলো ডিজাইনটা কেমন ছিল, যেটা দেখে এই ফোনটাকে বানানো হয়েছে, এবং তার জন্য আমি এগুলো আউটপুট পাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো ট্রিপল ওয়ানের কনসেপ্ট এটাই ছিল আর কি। সো এখন আমরা ওই জিনিসটাকে এখন আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো জিনিসটা কি হয়, ঠিক আছে? আমরা একটা প্রবলেম সলভ করি। সো ফার্স্টে আমরা যদি কোয়েশ্চেনটা পড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন দ্য প্লেয়ার ক্লাস উইথ দ্য নেসেসারি প্রপার্টিজ টু রিডিউস দ্য টু প্রডিউস দ্য outputs from the given driver code. Hint is the number of players is maximum 11. ফাইন, যে কথাটা বললাম ওটা এখানে লেখা আছে আর কি। তো আমি এখানে দেখে বুঝতেই পারতেছি যে আমার ক্লাসের নাম কি হবে, আর যদি আমাকে নাও বলে দিত, আমি আমার ড্রাইভার কোড দেখে, টেস্টার ক্লাস দেখে আমি বুঝতে পারতাম যে আমার ক্লাসটার নাম কি, তাই না? ক্লাসের নাম কি বলতো? ডিজাইন ক্লাসের নাম, এক্স্যাক্টলি, যেটা আমরা ডিজাইন করব সেই ক্লাসটার নাম কি হবে? প্লেয়ার। কিভাবে বুঝলাম? ওটা ছাড়া, ওটা ছাড়া কিভাবে বুঝতাম? ধরো এক্স্যাক্টলি, অবজেক্ট ক্রিয়েশন দেখলে আমরা বুঝতে পারতেছি আমাদের ক্লাসের নাম কি। এই যে আমার এখানে অবজেক্টগুলো যে ক্রিয়েট করা, সরি দাঁড়াও, আমার এটা কানেক্ট করা হয় নাই, একটা মিনিট, ঠিক আছে? ওকে, সো জিনিসটা হচ্ছে যে কোথায় গেলাম, হ্যাঁ। সো আমার যদি আমি দেখি যে আমার টেস্টের ক্লাসের ফার্স্টে, আচ্ছা কোথায় গেল, দাঁড়াও, এটা এরকম করতে, ও উল্টা করে ধরছি। ওকে, রাইট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার, যদি আমরা আমাদের
আর টেস্টার ক্লাসটা দেখি, যেখানে হচ্ছে আমাদের টেস্টার ক্লাস বা ড্রাইভার কোড, যেখানে হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি হয়, অবজেক্ট ম্যানিপুলেট করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট তৈরি হচ্ছে প্লেয়ার ক্লাসের। সো আমাদের ক্লাসের নাম হচ্ছে প্লেয়ার। সো আমি এখানে বুঝতেই পারতেছি যে পাবলিক ক্লাস প্লেয়ার, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখন আমরা যদি একটু পড়ি কোডটাকে শুরু থেকে। ঠিক আছে, আমরা যদি আমাদের মেইন কাজ হবে হচ্ছে কোডটা পড়ে বোঝা যে আমার কোডটা আমাকে কি করতে বলছে এন্ড ডিজাইনটা কেমন হইলে এইভাবে অবজেক্টগুলো তৈরি করতে পারতাম এবং সেই অবজেক্টগুলোকে আমরা এইভাবে ব্যবহার করতে পারতাম, যার জন্য আউটপুটগুলো পাবো। এটাই তো আমাদের মেইন কাজ, তাই না? তো আমরা ফার্স্টে পড়ে পড়ে সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করার ট্রাই করবো। যে আমরা যদি পড়ে পড়ে ফাইন্ড আউট করতে পারি, আমাদের কোডটা কিন্তু করে ফেলা অনেক ইজি। কোড লিখতে বেশি সময় লাগে না, বাট ফাইন্ডিং আউটটাই হচ্ছে এখানে আগে এটা মেইন। ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ফার্স্ট লাইনটা দেখো। ফার্স্ট লাইন এখানে কি বলছে, একটা স্ট্রিং কে প্রিন্ট করছে, সেটা হচ্ছে নাম্বার অফ প্লেয়ার্স প্লাস প্লেয়ার ডট টোটাল। ঠিক আছে, প্লেয়ার ডট টোটাল। তো আচ্ছা, এই যে টোটালটা, এটা কি আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নাকি এটা আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল? হুম, বুঝতে পারিনি। বললাম ফার্স্ট লাইনটা এটা পড়ো। আমি যেখানে তোমার মনে করো দেখতে পারতেছো আমার গ্রিন মার্কটা, এই লাইনটা পড়ে দেখো তো হ্যাঁ, এখানে হ্যাঁ, কি করতে বলছে। কথাটা বুঝতে পারছি, লাস্ট কথাটা। বললাম যে এই লাইনটা পড়ো, এই লাইনটার মধ্যে কি লেখা আছে, ফার্স্ট লাইনটা পড়ো, কি লেখা আছে এখানে। আচ্ছা, এখানে বলছে যে মানে প্রিন্ট করতে বলছে টোটাল নাম্বার অফ প্লেয়ার প্লাস প্লেয়ার ডট টোটাল, মানে এখানে টোটাল হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, এক্স্যাক্টলি, ক্লাস টোটালটা একটা দেখতেছি। স্ট্যাটিক ভেরিয়েবল, এক্স্যাক্টলি। ঠিক আছে, কারণ এটাকে ক্লাস দিয়ে কল করা হয়েছে, এটা স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, হ্যাঁ, এন্ড অলসো আমার যদি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল দিতে হইতো, তাহলে আমার কি লাগতো, একটা ইনস্ট্যান্স লাগতো, তাই না? হ্যাঁ, ইনস্ট্যান্স লাগতো। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে আমরা কিভাবে কল দেই, একটা অবজেক্ট তৈরি করি, যে অবজেক্টের লোকেশন আমরা একটা ভেরিয়েবল মধ্যে সেভ করে রাখি। সো আমরা জিনিসটা একটা এরকম করি যে ওই লোকেশন ডট একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, তার মানে ওই লোকেশনের মধ্যে যেই অবজেক্টটাকে আমি বানায় স্টোর করে রাখছি, সেখানে যে আমরা ওই নামের ইনস্ট্যান্স ভেরিয়েবলটা পাবো, সেটাকে আমি নিয়ে আসবো, বা সেটাকে আমি চেঞ্জ করবো বা ম্যানিপুলেট করবো, যাই করি না কেন, তাই না? তা এখানে আমার একটা অবজেক্ট না বানাইলে তো আমি কখনো ইনস্ট্যান্স ভেরিয়েবলও পাবো না, সেটাকে ইউজও করতে পারবো না, তাই না? এন্ড এই যে লাইনটা আমি এখানে যেটা কল দিয়েছিলাম আর কি, প্লেয়ার ডট টোটাল, একটা ওয়েতে তো আমরা বুঝতে পারতেছি যে প্লেয়ার দিয়ে কল দেওয়া হয়েছে, তার মানে এটা একটা আমার স্ট্যাটিক ভেরিয়েবলই হইতে হবে। ঠিক আছে, এন্ড আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আমরা এভাবে জাস্ট নিতে পারি, সেটা হচ্ছে যে যদি এটা কোনো কারণে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হইতে হইতো, তার আগে তো আমার ইনস্ট্যান্সকে তৈরি থাকতে হইতো, তাই না? একটা অবজেক্ট যদি তৈরি না হয়, তাহলে কি সেই অবজেক্টের অ্যাট্রিবিউটস গুলো আমরা ব্যবহার করতে পারবো? না পারবো না। পারবো না। এক্স্যাক্টলি, অবজেক্ট তৈরি হতে হবে, তারপরে আমার সেই অবজেক্টটাকে ধরে আমাকে তাদেরকে ইউজ করতে হবে সেই ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে, তাই না? সো এই টোটালটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল, আমি বুঝে গেলাম। সো এখানে হচ্ছে আমি তোমার পাবলিক স্ট্যাটিক, টোটালটা আমার কোন টাইপের, এটা আমরা টাইপটা যদি দেখি, আমরা যদি একটু দেখি, এটা যেহেতু প্রিন্ট করতে বলছে, এটা সো হচ্ছে আমি এখানে প্রিন্ট করে দেখলাম একটা জিরো আসছে। ঠিক আছে, তার মানে এটা ইন্টিজার একটা টাইপের। ইন্টিজার টাইপের হবে। সো ইন্টিজার টোটাল। তারপর টোটাল। হ্যাঁ। ওকে, ডান। ঠিক আছে, হয়ে গেল। হুম, তারপরের লাইনে আমি পাচ্ছি প্রিন্ট, একটা লাইন প্রিন্ট করতেছে। সো এই লাইনটা হচ্ছে এই লাইনটা, তাই না? হুম, বুঝতে পেরেছি। একটা কোড উপর থেকে নিচে যায় নাকি নিচ থেকে উপরে যায়? আর উপর থেকে নিচে যায়। এক্স্যাক্টলি, উপর থেকে নিচে যায়। উপর থেকে একটা একটা করে সে লাইন এক্সিকিউট করতে 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 সে নিচে যাবে, তাই না? হুম, হুম, ওকে, হুম, তো ফার্স্ট লাইন গেল, সেকেন্ড লাইনে আসলাম। এটা তো আমরা যেটা শিখছি আর কি, সেটা হচ্ছে যে এই লাইন থেকে শুরু করে এই লাইনটা, এই এক এবং দুই, এক এবং দুই এর মাঝখানে যেগুলো লাইন আছে, সেগুলো যখন সিরিয়ালি এক্সিকিউট হবে, এগুলোকে এক্সিকিউট হওয়ার পরেই তো এক এর থেকে দুই এর মাঝখানে আমার আউটপুট গুলো জেনারেট হবে, তাই না? হুম। তো এখানে যে একই আউটপুট দুই গুলো, মাঝখানে ওই কোড এক্স্যাক্টলি, গুলোর জন্য আউটপুট গুলো আসছে। আউটপুটটা জেনারেট হবে। ঠিক আছে, তো এক থেকে দুই এর মাঝখানে আমার কি কি লাইন আছে এন্ড এক থেকে দুই এর মাঝখানে কি কি আউটপুট জেনারেট হয়েছে, সেটা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে কোন জিনিসটা কি দিয়ে জেনারেট হয়েছে, কিভাবে জেনারেট হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? হুম, ওকে, তো আমরা ক্লিয়ার। যদি দেখি যে এক থেকে দুই এর মাঝখানে ফার্স্ট লাইন হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে, তাই না? নিউ দিয়ে কল দেওয়া হয়েছে, হ্যাঁ। তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে।
এন্ড অবজেক্টটা ক্রিয়েট করা ক্রিয়েট করার হয়েছে টাইমে তুমি পাস করছিলা নেইমার ব্রাজিল 5, তাই তো? পাস করছিলা নেইমার ব্রাজিল 5, তিনটা জিনিস তুমি পাস করছিলা। এখন আমরা জানি না নেইমার কি, আমরা জানি না ব্রাজিল কি, আমরা জানি না 5 কি, ঠিক আছে? বাট আমরা তিনটা জিনিস পাস করছিলাম। বাট এই অবজেক্ট ক্রিয়েশন থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারি, যেহেতু এখানে আমি অবজেক্ট ক্রিয়েশনের সময় আর্গুমেন্ট পাস করতেছি, তার মানে আমার একটা কনস্ট্রাক্টর লাগবে কি লাগবে না? কনস্ট্রাক্টর তাহলে লাগবে। এক্স্যাক্টলি, কনস্ট্রাক্টর আমার লাগবে। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার যে আমাদের কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে অ্যাজ আমি এখানে তোমার হচ্ছে আর্গুমেন্ট পাস করতেছি। ঠিক আছে, ফাইন। সো একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এই লাইনে। তারপরের লাইনে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম যার লোকেশন এখন p1 এর মধ্যে স্টোর, আমি পরের লাইনে দেখতেছি প্রিন্ট করতে বলতেছে p1 ডট প্লেয়ার ডিটেইলস, তার মানে একটা মেথড। এই মেথডটা ইনস্ট্যান্স মেথড না স্ট্যাটিক মেথড? স্ট্যাটিক মেথড ক্লাস দিয়ে কল দিচ্ছে। আচ্ছা, কোথায় কল দেওয়া হয়েছে মেথডটাকে? এই লাইনে, রাইট? হ্যাঁ, এই লাইনে কি লেখা আছে এখানে? p1 ডট প্লেয়ার আন্ডারস্কোর ডিটেইল। আচ্ছা, তাহলে আচ্ছা, এটা ক্লাস দিয়ে কল দেন, এটা অবজেক্ট দিয়ে কল দিচ্ছে, তাহলে এটা ইয়া হবে, ইনস্ট্যান্স মেথড হবে। এক্স্যাক্টলি, নাও ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ইনস্ট্যান্স মেথড মেথড। হবে। ঠিক আছে, তো ইনস্ট্যান্স মেথডটা কল দেওয়ার জন্য আমার কিছু আউটপুট আসতে পারে। ঠিক আছে, আর কোনো লাইন আছে এখানে? হ্যাঁ, আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে তোমার এই যে তোমার ইকুয়াল 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 ইকুয়াল। সো আমরা না হয় 1 থেকে ইকুয়াল ইকুয়াল পর্যন্তই দেখি। সো 1 থেকে ইকুয়াল ইকুয়ালের মাঝখানে আমার আউটপুট হচ্ছে প্লেয়ারের নাম, জার্সি নাম্বার আর ব্রাজিল। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এই যে পাইলাম নেইমার, পাইলাম 5, পাইলাম ব্রাজিল, এগুলো কি আমরা প্লেয়ারটা ক্রিয়েট করার টাইমে পাস করছিলাম না? হ্যাঁ, তখনই করছিলাম। তখন পাস করছিলাম না? সেখান থেকে আমি বুঝতে হ্যাঁ, পারতেছি যে এই যে নেইমারটা পাস করছিলাম সেটা একটা নাম ছিল। তাহলে সেই নামটা স্টোর করার জন্য আমার একটা নেম ভেরিয়েবল লাগবে না? হ্যাঁ, আর সেটা কেমন ভেরিয়েবল হবে? ইনস্ট্যান্স ভেরিয়েবল না স্ট্যাটিক ভেরিয়েবল? সেটা হবে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এক্স্যাক্টলি, ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো পাবলিক স্ট্রিং নেই। ঠিক আছে, তারপরে পাচ্ছি ব্রাজিল। ব্রাজিল কি ছিল? কান্ট্রির নাম ছিল। তাহলে আমার কান্ট্রির নামটাও সেভ করে রাখতে হইতো, কারণ দেখো এই জিনিসটা আমি যদি একটু পড়ে তাইলেই বুঝতে পারি যে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমার যেহেতু এখানে এক এবং ইকুয়াল ইকুয়ালের মধ্যে দুইটা লাইনে আছে, সো এই দুইটা লাইনের মধ্যে থেকেই আমার এই আউটপুটটা আসছে, তাই তো? ঠিক তাই না? এই দুটো লাইনের মধ্যে কোন একটা থেকে আসছে। কোন একটা থেকে আসছে। বাট আমরা ডিটেলসটা দেখে একদম বুঝতে পারতেছি যে প্লেয়ার ক্রিয়েশনের টাইমে, অবজেক্ট ক্রিয়েশনের টাইমে আমি যেই জিনিসগুলোকে পাস করছিলাম, সো আলটিমেটলি হইতে পারে ওগুলো কোথাও সেভড হয়েছিল, এন্ড আমি যখন প্লেয়ার ডিটেলস কল দিচ্ছি তখন আমি তারা যেখানে সেভ ছিল সেখান থেকে আমি তাদেরকে নিয়ে এসে পুরোটাকে প্রিন্ট করছি, তাই না? বুঝতে পারলাম কি বলছি? আচ্ছা, তোমার মধ্যে ফোন আসছে, তুমি একটু তাহলে ফোনটা কেটে বা ফোনটা ধরে আবার জয়েন করো, না হলে কথা হচ্ছে ইকো হয়। ওকে, সো স্টার্টিং ফ্রম ওয়্যার উই লেফট। অলরাইট, সো আমরা যেটা বলতেছিলাম আর কি, যে আমরা এভাবে বুঝতে পারি যে আমাদের নেম একটা ভেরিয়েবল দরকার, তারপরে হচ্ছে যে কান্ট্রি একটা ভেরিয়েবল লাগবে, আর জার্সি নাম্বারের জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে। রিজনটা ছিল হচ্ছে এটা যে নেইমার, ব্রাজিল এন্ড 5 এগুলোকে আমরা পাস করছিলাম কোথায়? অবজেক্ট ক্রিয়েশনের টাইমে, তাই না? কিন্তু অবজেক্ট ক্রিয়েশনের আমি জন্য। এক্স্যাক্টলি, বাট আমি কিন্তু তাদেরকে প্রিন্ট করছি, বা এই যে আউটপুটটা আসছে আমরা কিন্তু প্লেয়ার ডট ডিটেলস আমরা দেখতে পারতেছি, দেখলেই বুঝতেছি যে p1 ডট প্লেয়ার ডিটেলস যখন আমি কল দিচ্ছি তখন তার জন্যই তোমার মনে করো এই জিনিসগুলো আসতেছে। ঠিক আছে, এই আউটপুট গুলো। কল তাহলে দেওয়ার জন্য আসতেছে। এক্স্যাক্টলি, সো প্লেয়ার ডিটেলস মেথডের ভিতরে তো আমি নেইমারকেও পাস করি নাই, ব্রাজিলকেও পাস করি নাই, 5 কেও পাস করি নাই, বাট এ তাদেরকে রিট্রাইভ করে নিয়ে এসে ভ্যালুগুলোকে প্রিন্ট করতেছে। তাহলে ভ্যালুগুলো যদি কোথাও সেভড না থাকতো, তাহলে কি সে তার তো নিজের ভ্যালুগুলো হারায় সে যাইতো। অবজেক্ট এক্স্যাক্টলি সে অবজেক্টের কোনো একটা মেথড থেকে সে অন্য কোথাও থেকে তাদেরকে নিয়ে আসতে পারতো না। এক্স্যাক্টলি, অলরাইট। সো মাঝখানে আমরা গ্যাপ দিছিলাম তোমার ফোন আসছিল জন্য, বাট আই হোপ এই পার্টটার মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা শুরু করি। ঠিক আছে, সো আমরা বুঝতেছি যে একটা স্ট্রিং কান্ট্রি লাগতেছে,
আরেকটা হচ্ছে আমার পাবলিক ইন্ট জার্সি নাম্বার লাগতেছে। ফাইন। এখন এই যে ভ্যালুগুলো আমরা ইনিশিয়ালি তাদেরকে কোনো ভ্যালু দিচ্ছি না, বাট যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখন তারা ভ্যালুগুলো পেয়ে যাচ্ছে, তাই না? সেটা কিভাবে হচ্ছে? তখন অবজেক্ট ক্রিয়েশনের সময় ভ্যালুগুলো পাবে। এক্স্যাক্টলি। কিভাবে হচ্ছে যে আমরা তো এখানে একটা কনস্ট্রাক্টর ডিজাইন করব, সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমি ভ্যালুগুলোকে পাস করে দিছি। তাহলে যেই যেই ভ্যালুগুলোকে আমি পাচ্ছি তাদেরকে আমি সেই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর মধ্যে বসিয়ে দিলেই হচ্ছে, তাই না? ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টর হ্যাঁ, কিভাবে ডিজাইন করে? বুঝতে পেরেছি। একটা কনস্ট্রাক্টর কিভাবে ডিজাইন করে আমাকে বলো। সো কনস্ট্রাক্টর ডিজাইন হচ্ছে কনস্ট্রাক্টর ডিজাইনের সময় হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো রান হবে, তারপর সেগুলো ভ্যালু পাবে, আর মেথড রান হবে না। আর মানে অবজেক্টের জন্য একটা লোকেশন দেখবে, লোকেশন দেখে ওখানে কি বলে ভ্যারিয়েবল গুলো রান করে অবজেক্ট ক্রিয়েট করবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। তুমি আমাকে যেটা বললা সেটা হচ্ছে একটা অবজেক্ট কিভাবে তৈরি হয়। আমি তোমাকে আস্ক করছি যে আমরা কনস্ট্রাক্টরকে কিভাবে ডিজাইন করি, ফরম্যাটটা কি। ডিজাইন হচ্ছে এই যে ফার্স্টে কি লিখবো? ফার্স্ট ক্লাসের নামটা লিখবো। আচ্ছা, ক্লাসের নাম দিয়ে আমরা কনস্ট্রাক্টরের নাম দিই। ফার্স্টে আমরা কি দেই? হ্যাঁ, পাবলিক। তারপরে পাবলিক লিখবো, তারপর ক্লাসের নাম লিখবো। কনস্ট্রাক্টরে কিছু রিটার্ন করে? না, রিটার্ন করে না, তাহলে এখানে রিটার্ন টাইপ কিছু থাকবে না। থাকবে না। ডিরেক্টলি হচ্ছে আমার পাবলিক, আর আমার ক্লাসের নাম প্লেয়ার। ক্লাসের নামটাই হচ্ছে আমার কনস্ট্রাক্টরের নাম। সো এখানে আমি হ্যাঁ, আর্গুমেন্ট পাস করছি, তার মানে প্যারামিটার লাগবে তাদেরকে রিসিভ করার জন্য, রাইট? হ্যাঁ, প্যারামিটার দিতে হবে। এক্স্যাক্টলি। সো স্ট্রিং n string c int j আর, ঠিক আছে। র্যান্ডম কিছু আমি ভেরিয়েবল নিলাম যারা হচ্ছে এখানে আমার রিসিভার হিসাবে কাজ করে। যখন আমার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে আর এই ভ্যালুগুলো পাস হচ্ছে, তাদেরকে এই যে স্কোপটা, তার নিজের স্কোপ, এখানে নিয়ে যাওয়ার জন্য আমার কাউকে লাগে, সে নিজে নিজে যাইতে পারে না। সো আমি যেই যেই ভ্যালুগুলোকে কাউকে মেথডটা নিয়ে কল যাওয়া দিয়ে লাগে। যে আর্গুমেন্টগুলো পাস করতেছি তাদেরকে রিসিভ করে নিয়ে যেতে হয়। সো আমরা এই লোকাল ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করে দিলাম এখানে, যাতে করে এরা তাদেরকে নিয়ে যাইতে পারে, তাই না? হুম, বিষয়টা তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলো। হ্যাঁ, ফার্স্টে ছিল হচ্ছে নেইমার, মানে ফার্স্টে আমার এন এর মধ্যে যে বসবে নেইমার, রাইট? নাকি আমার এন এর মধ্যে ব্রাজিল যে বসবে? নেইমার যে বসবে। কিভাবে বুঝলা নেইমার যে বসবে? কারণ এটা ওই যে ইয়া নেম ভেরিয়েবলের জন্য এন দেওয়া হয়েছে। আচ্ছা, নেম ভেরিয়েবলের জন্য এন দেওয়া আছে, মানে ওটা বলিনি আমি। আমি যেটা বললাম এখানে এন মানে দেই বা প্রথমে এস যে দেই। নামটা পাচ্ছি সেটা প্রথম ভেরিয়েবল যে বসবে। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ দ্য আনসার, যে আমার এখানে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যাকে আমি শুরুতে পাস করতেছি সে শুরুটাকে দিয়ে রিসিভ হবে, যাকে সেকেন্ডে পাস করতেছি সে সেকেন্ডটা দিয়ে রিসিভ হবে, যাকে থার্ডে হ্যাঁ, পাস করতেছি সে থার্ডটা দিয়ে রিসিভ হবে, ঠিক আছে। সো এখানে বুঝতে আমার পেরেছি। কনস্ট্রাক্টরের কাজ কি, আমি যাদেরকে পাঠাইছি তাদেরকে তাদের যেখানে তাদের থাকা উচিত তাদেরকে আমাকে সেখানে অ্যাসাইন করে দিতে হবে, হ্যাঁ, তাই না? সো এখানে হ্যাঁ, আমার নেইমের মধ্যে যে বসতেছে এন, রাইট? হুম, তারপর কান্ট্রির মধ্যে যে বসতেছে সি। তারপর তোমার এখানে একটু আমি চেঞ্জ করি, তাহলে আমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি, বাট দেখি তোমার মনে আছে কিনা, যে আমি যদি এখানে লিখতাম জে ই আর আন্ডারস্কোর এন ইউ এম, তাহলে এই লাইনটা কি হবে? মানে আমি জার্সিটাকে কিভাবে স্টোর করব, এই জার্সির ভ্যালুটাকে, যেটাকে আমি পাঠাইলাম। ওই যে দিস ডট জার্সি নেম ইকুয়াল জার্সি নেম এভাবে। ভেরি গুড। দিস কেন দিচ্ছে এখানে? কারণ যে একই নাম দুইটা ভ্যারিয়েবলেরই। এক্স্যাক্টলি। যদি আমার এখানে দিস না দিতাম তাহলে সে যেখানে যেখানে জার্সি নেম পাইতো সে ফার্স্টে লোকাল ভেরিয়েবল হিসাবেই তাকে ট্রিট করতো। কিন্তু আমাদের তো ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে জার্সি নেম ভেরিয়েবলটার মধ্যে আমাকে এই জিনিসটাকে স্টোর করতে হবে। সো আমি কিভাবে বোঝাবো সে আমার ইনস্ট্যান্স? সো আমি এখানে যখন সামনে দিস লিখে দেই সেটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি যে এই যে ভেরিয়েবলটা যেটার কথা আমি বলতেছি, হইতে পারে সে এই ক্লাস মানে এই মেথডের মধ্যে সেম নামে আছে একটা লোকাল ভেরিয়েবল হিসাবে, বাট এখানে আমি তাকে বোঝাচ্ছি না, আমি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এখানে হবে হচ্ছে আমার জার্সি নাম্বার। ক্লিয়ার?
বুঝতে পেরেছি। আমার কনস্ট্রাক্টর থেকে কি এখানে কোনো প্রিন্টিং এর কোনো লাইন আসতেছে? এটা থেকে না, এটা থেকে আসছে না। নাই। যদি আসতো আর কি, যদি এখানে এমন দেখতাম যে তোমার এরকম লাইন আসতেছে, একটা প্লেয়ার বানাচ্ছি, একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে একটা প্লেয়ার ক্রিয়েট করা হয়েছে, প্লেয়ার হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে করতাম, পেরেছি। বুঝতে পারতাম এই লাইনটা সে ক্রিয়েট হচ্ছে সেখান থেকে আসতেছে। তাহলে আমি যদি এখানে সেই লাইনটা তখন প্রিন্টের জন্য দিতাম, তাহলে জিনিসটা কি হইতো যে প্লেয়ারটা তৈরির জন্য ফার্স্টে এই ভেরিয়েবল গুলো তৈরি হইতো, রান হইতো, এন্ড আফটার দ্যাট কনস্ট্রাক্টরটা রান হইতো। যখন কনস্ট্রাক্টর রান হইতো তখন ওই ভেরিয়েবল গুলোর মধ্যে ভ্যালু গুলো বসে যাইতো, প্লাস এই লাইনটাও রান হয়ে এটাকে প্রিন্ট করতো। ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারলেই খালি বলবা বুঝতে পারছি, বুঝতে না পারলে বলবা না। হ্যাঁ, বুঝতে অলরাইট, পেরেছি। ওকে ফাইন। সো আমরা কনস্ট্রাক্টরকে এভাবে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, আমরা যদি একটু হুম সামনের অবজেক্ট ক্রিয়েশন গুলোর দিকে একটু তাকাই নেই, তাহলে আমরা দেখতে পারবো যেটা, যে বারবার যতবারই আমি অবজেক্ট ক্রিয়েট করছি আমি তিনটা করে জিনিস পাঠাইছি। ফার্স্টে নেম, তারপরে কান্ট্রি, তারপরে জার্সি নাম্বার। হ্যাঁ, তাহলে এভাবে করেই প্রত্যেকটা পাওয়া যাচ্ছে অবজেক্ট যদি প্রত্যেক আমি সিরিয়ালে। সিমিলার ওয়েতেই ক্রিয়েট করি, তাহলে আমার কয়টা কনস্ট্রাক্টর লাগবে, একটা নাকি একাধিক? একাধিক লাগবে তখন। কেন একাধিক লাগবে? কেন একাধিক লাগবে বা কেন একটা লাগবে, এটা এক্সপ্লেইন করো আমাকে। কনস্ট্রাক্টর যে লাগবে সেটা আমরা যখন কিভাবে মানে বুঝছি? হ্যাঁ, একই সংখ্যক প্যারামিটার রিসিভ করতে সবগুলো, তখন হচ্ছে একটা লাগতো। আর যদি এরকম হয় যে ভিন্ন ভিন্ন সংখ্যক করতেছে, তখন মানে সেই অনুসারে একাধিক লাগতো। আচ্ছা, তা তোমার এখানে কোনটা হচ্ছে? এখানে কি তোমার সবগুলো সেম ভাবেই জিনিস নিচ্ছে, সেম জিনিসই নিচ্ছে, সেম টাইপেরই জিনিস নিচ্ছে, নাকি সবগুলো উম, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিচ্ছে? মানে সব একই টাইপের একই সংখ্যক নিচ্ছে, তাহলে এটা একটা সবগুলো কনস্ট্রাক্টর লাগবে। একই টাইপের একই সংখ্যক নিচ্ছে, এন্ড তার জন্য তুমি যেটা বললা যে একটা লাগবে, একটাই লাগবে। ঠিক আছে, হ্যাঁ তা এই জিনিসটা তুমি বুঝে আনসার দিবা আমাকে। যখন ফার্স্ট আনসার দিছিলে একাধিক লাগবে, আর যখন আমি তোমাকে এক্সপ্লেইন করতে বললাম তখন তুমি জিনিসটা পড়ে দেখলা যে না, এভরি টাইম আমি তিনটা করেই জিনিস পাস করতেছি আর্গুমেন্ট। প্রথমে পাস করি একটা নেম, একটা স্ট্রিং, সেকেন্ডে পাস তারপর করি একটা কান্ট্রি স্ট্রিং, নেম, তারপর একটা স্ট্রিং, তারপর একটা ইন্টিজার। এক্স্যাক্টলি, ঠিক আছে, তারপরে একটা ইন্টিজার। সো যেহেতু আমি প্রত্যেকবার সেম ভাবেই তাদেরকে কল দিচ্ছি, কনস্ট্রাক্টর গুলো সেম ভাবেই কল হবে, সো আমার এখানে ইউনিক কনস্ট্রাক্টর একটাই, সো আমাকে শুধুমাত্র তাকে ডিজাইন করলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ফাইন। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা কোড পড়ছি, আমাদের কাছে মনে হয়েছিল যে এই তিনটা ভেরিয়েবল লাগবে, আমরা তিনটা ডিজাইন করছি, বাট আমাদের সামনে যে দেখতে পারি যে আরো ভেরিয়েবল লাগতে পারে। দ্যাটস ওয়াই আমরা কিছু জায়গা রেখে দিব, যাতে করে আমাদের যদি লাগে আমরা এখানে ইনক্লুড করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো আমরা একটু সামনের দিকে আগে। সো আমাদের কনস্ট্রাক্টর, আই থিঙ্ক আমাদের কনস্ট্রাক্টর ডিজাইন শেষ। কনস্ট্রাক্টর ডিজাইন যেরকম হওয়া উচিত ছিল প্রত্যেকটার জন্য এখন সে সুন্দর মতো কাজ করবে। ঠিক আছে, এখন আমরা হুম একটু দেখি সামনের দিকে যে, যে তোমার প্লেয়ার ডিটেইলস। ঠিক আছে, সো প্লেয়ার ডিটেইলসটা যে কল দেওয়া হচ্ছে তোমার, সেটা একটা ইনস্ট্যান্স মেথড। সো এই ইনস্ট্যান্স মেথডটা কিরকম হয় সেটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে P1 কে দিয়ে যখন কল দেওয়া হয়েছিল, তখন P1 অবজেক্টের জন্য, P1 অবজেক্টের যে নেম, যে জার্সি নাম্বার, আর তোমার হচ্ছে কান্ট্রি, সেই, সরি Q1, হ্যাঁ অবজেক্টের জন্য ঠিকই বলতেছি, যে নেম, জার্সি নাম্বার এন্ড কান্ট্রি, সেই জিনিসগুলো প্রিন্ট হয়েছে, তাই না? হ্যাঁ, আবার বুঝতে পেরেছি। যখন P2 জন্য কল দিছিলাম, তখনও যদি আমরা দেখি যে তার নাম, জার্সি নাম্বার, কান্ট্রি প্রিন্ট হয়েছে। P3 জন্য যখন তাকে আমি কল দিছিলাম, এই 3 এবং এই ইকুয়াল ইকুয়ালের মাঝখানে, 3 এবং ইকুয়াল ইকুয়ালের মাঝখানে দেখো তার নাম, জার্সি নাম্বার, কান্ট্রি প্রিন্ট হয়েছে। সিমিলার ওয়েতে পরেরটার জন্য দেখতেছি সেম। মানে আমরা হুম বুঝতেছি যে আমার যে প্লেয়ার ডিটেইলস যে মেথডটা আছে, প্রথম কথা, সে কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, প্রত্যেকটা সেম ভাবেই হচ্ছে। সো হ্যাঁ এখানে আমি ক্লিয়ার হচ্ছি যে আমার এখানে কোনো ওভারলোডিং লাগবে না, একটা প্লেয়ার ডিটেইলস মেথডই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, সেকেন্ডে আমি বুঝতে পেরেছি। দেখতেছি যে প্রত্যেকটা মেথড, প্রত্যেকবার যে তাদেরকে কল দেওয়া হয়েছে, আমি যে একটা ডিজাইন করব, তার মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা। কারণ যদি কখনো দেখতাম যে আমাদেরকে একটা মেথডই ডিজাইন করতে হবে, কোনো ওভারলোডিং নাই, কিন্তু মেথডটা ডিফারেন্ট ভাবে কাজ করতেছে, লাইক সে এভরি টাইম কিছু সেম জিনিসই প্রিন্ট করতেছে, প্লাস কিছু কিছু সময় সে কিছু ডিফারেন্ট জিনিসও ওখানে অ্যাড করতেছে। তার মানে কি? তার মানে আমাকে ভিতরে কোনো ইফএলস এর কাজ থাকতো, যে জিনিসটাকে আমাকে হ্যান্ডেল করতে হতো, যে পার্টিকুলার কোনো প্লেয়ারের জন্য সেই জিনিসগুলো প্রিন্ট হবে, বাট সবার জন্য হবে না।
বুঝতে পারলাম কি বললাম? জি বুঝতে পেরেছি। ঠিক আছে, বাট যেহেতু আমি দেখতেছি এখানে যে আমার এখানে একটাই প্লেয়ার ডিটেলস আছে, কারণ কোনো ওভারলোডিং নাই, বাট প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা প্লেয়ার ডিটেলসই সেম আউটপুট দিচ্ছে, কোথাও কোনো ডিফারেন্স নাই। যেহেতু ডিফারেন্স নাই, তার মানে কি আমার এখানে ভিতরে কোনো ইফ এলস এর এরকম বিষয় নাই। আমি জাস্ট খালি সে যেটা আউটপুট দিচ্ছে সেই হিসাবে প্রিন্ট করে দিতে পারলেই আমার কাজটা হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি। ক্লিয়ার? সো এইভাবে আমি একটা মেথডকে যখন আমি দেখতেছি, ডিরেক্ট ডিজাইন না করে আগে আমি মেথডটা কিভাবে রিঅ্যাক্ট করে সেই জিনিসটা দেখে নিব। সো আমি p1 ডট প্লেয়ার ডিটেলস দেখলাম, এটা একটা আমার ইনস্ট্যান্স মেথড। সো ইনস্ট্যান্স মেথডটার আমি এখানে দেখলাম যে তার রিঅ্যাকশনটা কেমন। আমি যদি তাকে কল দেই, সে আমাকে কি আউটপুট দিচ্ছে। সো ইচ কেসে আমি তাদেরকে অ্যানালাইসিস করে বুঝলাম যে ইচ কেসে যে আউটপুট দিচ্ছে সেটা আমি অনেক সিম্পলি ডিজাইন করতে পারি। যদি দেখতাম যে কোথাও একটু ভেরিয়েশন আছে, যে দেখা যাচ্ছে প্লেয়ার নেম দিচ্ছে, জার্সি নেম দিচ্ছে, কান্ট্রি নেম দিচ্ছে, বাট সাথে সাথে কোথাও একটা এক্সট্রা লাইন প্রিন্ট করতেছে বা অন্য একটা জিনিস দিচ্ছে, তখন আমি বুঝতে পারতাম যে হইতে পারে আমার একটাই মেথড এখানে, বাট সেই মেথডটার ভিতরেও কোনো আমার একটা কোনো কন্ডিশন বা কিছু আছে যার জন্য সে কখনো কখনো ডিফারেন্ট দিচ্ছে। বুঝতে পেরেছি। ওকে ফাইন, এখানে যদি ডিফারেন্সটা নাই, এখানে কি করব, এখানে আমি অনেক সিম্পলি জিনিসটাকে ডিজাইন করে ফেলতে পারবো। এখন আমি তাকে তাহলে ডিজাইন করে ফেলি, ঠিক আছে? সো আগে তুমি আমাকে বলো যে এই যে লাইনটা, এই মেথডটার কলিং লাইনটা দেখতে কেমন? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট একটা মেথড, ঠিক আছে? So, আমি যদি ইন আ হোল চিন্তা করি, এখানে এই লাইনটা কি? এই লাইনটা একটা জিনিসকে প্রিন্ট করতে বলতেছে না? হ্যাঁ সিস্টেম ইয়া দিছে মানে প্রিন্ট করতে বলতেছে। প্রিন্ট করতে বলতেছে, কিন্তু কি প্রিন্ট করতে বলতেছে? ভিতরে একটা মেথডকে দিয়ে দিছে, হ্যাঁ ঠিক আছে? বাট সে কি মেথড একটা প্রিন্ট মেথডকে করতে প্রিন্ট বলতেছে, তার করতে মানে পারে? মেথডটা রিটার্ন টাইপের মেথড হবে। এক্স্যাক্টলি, এটা একটা রিটার্ন টাইপের মেথড হবে। ভেরি গুড, ঠিক আছে। সো এখানে আমি তাহলে পাবলিক, তাহলে এখানে আমাকে রিটার্ন কিছু একটা রিটার্ন করতে হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, আমাকে কিছু রিটার্ন করতে হবে। তাহলে এখন তুমি আমাকে বলো যে পাবলিকের পরে তার রিটার্ন টাইপটা কি হবে? মানে মেথডটা যেটা রিটার্ন করবে। এক্স্যাক্টলি, সে যে রিটার্ন করবে, সে কি রিটার্ন করতেছে এখানে? সে কি স্ট্রিং রিটার্ন করে, নাকি তোমার ইন্টিজার রিটার্ন করে, না ফ্লোট রিটার্ন করে, না ডাবল রিটার্ন করে, কি রিটার্ন করে? হচ্ছে দেখে বলো, আউটপুট দেখে বলো যে প্লেয়ার ডিটেইলস এই লাইনটা কল দেওয়ার জন্য কি আউটপুট আসছে, সেটা কিভাবে বুঝতেছি? এক এটা হচ্ছে এবং এই দুইটা ইকুয়াল ইকুয়াল। স্ট্রিং দিতেছে আর একটা ইন্টিজার দিতেছে। জিনিসটা এটা এটা না দিয়ে ধরা যে যায়। দুইটা স্ট্রিং একটা ইন্টিজার, জিনিসটা এমন না। জিনিসটা দেখো তুমি, আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করছিলাম তখন আমি দুইটা স্ট্রিংকে নিছিলাম, একটা ইন্টিজারকে নিছিলাম, বাট আলটিমেটলি তাদেরকে তো আমি হুম একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখছি, তাই না? হুম তো এখানে কি আমার শুধুমাত্র নেইমার, ফাইভ, ব্রাজিল এই জিনিসগুলো রিটার্ন করতেছে, নাকি তিনটা না স্ট্রিং অফ লাইন রিটার্ন করতেছে? এখানে দেখো তো, এই স্ট্রিং দেখো, লাইন প্রিন্ট করতেছে তিনটা, তাহলে এটা মানে স্ট্রিং প্রিন্ট, মানে তাহলে এটা প্রিন্ট রিটার্ন টাইপ টাইপ ইয়া হবে কি বলে রিটার্ন টাইপ হবে স্ট্রিং। স্ট্রিং, এক্স্যাক্টলি, ঠিক আছে। কারণ এই জার্সি হ্যাঁ নেম এই লাইনটা তুমি যদি প্রিন্ট করতে বলো, তুমি কি জিনিসটা কেমন ভাবে প্রিন্ট করো যে আমি কিছুটা স্ট্রিং তার সাথে আবার কিছুটা ইন্টিজার রিটার্ন করি, সরি প্রিন্ট করি? আমি কি জিনিসটা এমন করি, নাকি জিনিসটা এভাবে কাজ করে যে একটা স্ট্রিং তার সাথে একটা ইন্টিজারকে কনক্যাটেনেট করে পুরোটা একটা স্ট্রিং হয়ে যায়, এন্ড আমি সেটাকে প্রিন্ট হ্যাঁ করি, পুরোটা স্ট্রিং হয়ে যায়। তাই না? সো আলটিমেটলি এখানে হ্যাঁ কি তিনটা স্ট্রিং রিটার্ন করতেছে না সে? হ্যাঁ তার আমাদের রিটার্ন টাইপ স্ট্রিং হবে। তাই কি হবে? স্ট্রিং হবে। রিটার্ন টাইপ হবে স্ট্রিং। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। সো এখানে আমার রিটার্ন টাইপ হবে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ফাইন। তারপরে আমার নাম কি? নাম হচ্ছে আমার প্লেয়ার ডিটেলস, নাম হচ্ছে হ্যাঁ। প্লেয়ার আন্ডারস্কোর ডিটেলস। এ কি কোনো আর্গুমেন্ট নেয়? না আর্গুমেন্ট নেয় না। সো অ্যাজ আর্গুমেন্ট নেয় না, সো আমার এখানে কোনো প্যারামিটার সেট করতে হচ্ছে না। সো এটা কি করে? রিটার্ন করে। রিটার্ন কি করে? এই তিনটা জিনিস রিটার্ন করে, ঠিক আছে? সো এখন এর ভিতরে কি আমাকে এই তিনটা লাইন রিটার্ন করা ছাড়া আর কোনো কাজ করতে হয়? না আর কোনো কাজ নাই। যদি কোনো কাজ করতে হইতো, ক্যালকুলেশন করতে হইতো, তাহলে সেই জিনিসগুলো সেগুলো করতাম, আবার করার পরে এক্সিকিউট সেটাকে করাইতে রিটার্ন হতো। করতাম। এক্স্যাক্টলি, সেটাকে রিটার্ন করতাম। বাট এখানে যেহেতু হুম আমাকে জাস্ট খালি তিনটা লাইনে রিটার্ন করতে হচ্ছে, সো আমি এখানে কি করতেছি, ডিরেক্টলি রিটার্ন করে দিচ্ছি তিনটা লাইনকে, রাইট? হুম তাই না? বুঝতে পেরেছি। ঠিক আছে। এখন এই জি জিনিসটা তোমার একটা টাস্ক আমি দিচ্ছি,
যে এটাকে রিটার্ন করার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা এফ স্ট্রিং, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এফ স্ট্রিং, ঠিক আছে, এফ স্ট্রিং ফরম্যাটিং, এফ স্ট্রিং ফরম্যাটিং এরকম দিলে সার্চ দিলেই পাবা আর কি, যে তোমার জাভাতে এফ স্ট্রিং কিভাবে রিটার্ন করে। সো বেসিক্যালি আমরা যখন তিনটা লাইনকে প্রিন্ট করতাম, ঠিক আছে, আচ্ছা লাইক বলতে কি বোঝায় এটা একটু আমি আগে বলতেছি, বুঝলে দাঁড়ো ভালো হতো। বলতেছি, দাঁড়ো, যে আচ্ছা দেখো তিনটা লাইনকে প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন হ্যালো, আউটপুট আসতো এখানে হ্যালো। আমি যদি আবার প্রিন্ট করতাম এখানে পরের লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ওয়ার্ল্ড, তাহলে কি আসতো এখানে, এখানে আসতো ওয়ার্ল্ড। তারপরে আমি যদি আবার প্রিন্ট করতাম এখানে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন হেই, তাহলে এখানে আসতো হেই, তাই না? হ্যাঁ তো তিনটা আমি আলাদা আলাদা লাইনে প্রিন্ট করলাম, সে আলাদা আলাদা করে আসলো, প্রিন্ট হলো, ঠিক আছে। এই জিনিসটা আমি একটা লাইনের মধ্যে প্রিন্ট করতে পারতাম, ঠিক আছে, আলাদা আলাদা করেই সে আসতো, বাট আমি একটা লাইনের মধ্যে করতে পারতাম, ঠিক আছে। তো এই বুঝতে জিনিসটার পেরেছি। একটা ওয়ে হচ্ছে তোমার মনে করো তুমি স্ল্যাশ এন দিয়েও করতে পারো একটা স্ট্রিং এর মধ্যে, বাট ডিফারেন্সটা কোথায় হয় আমি তোমাকে বলি। ডিফারেন্সটা হয় এখানে, আমি একটা ইজি এক্সাম্পল দেখলাম, বাট জিনিসটা যদি এমন হইতো যে এসওপি প্লেয়ার নেম, এখানে প্লাস দিয়ে নেম দিয়ে দিচ্ছি, তাই না? সো এখানে প্লেয়ার নেম সহ নেইমার প্রিন্ট হয়ে গেল। আবার এসওপি তোমার জার্সি নাম্বার প্লাস এখানে আমি জার্সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই লাইনটা প্রিন্ট হচ্ছে, এই লাইনটা প্রিন্ট হচ্ছে, আলাদা আলাদা লাইনে সে প্রিন্ট হচ্ছে, বাট এটাকে আমি চাইলে একসাথে করতে পারি, মানে আমি কাজটা দুইটা না, এসওপির ভিতরে আমি জিনিসটা প্রিন্ট দিব হচ্ছে এক লাইনে কাজটা করব, যেখানে আমার প্লেয়ার নেম থাকবে, আবার আমি এই নেমকেও ইনক্লুড করতে পারবো, প্লাস তোমার হচ্ছে জার্সি নেম প্লাস এটাকেও ইনক্লুড করতে পারবো, এন্ড এই জিনিসটাকে আমি তোমার মনে করো যে এক লাইনের মধ্যে পুরোটাকে লিখতে পারবো আর কি, তিনটা আলাদা আলাদা লাইন না করে আমি এক লাইনে তিনটাকে লিখতে পারবো, বাট আমি যেভাবে আউটপুট চাচ্ছি সেভাবেই আসবে, বুঝতে বুঝতে পারছো? পেরেছি। এটা হচ্ছে আমি এফ স্ট্রিং এর মাধ্যমে জিনিসটাকে করতে পারি। এখন এফ স্ট্রিং কিভাবে কাজ করে, এফ স্ট্রিং ফরম্যাটিং জাভাতে, সেই জিনিসটা তুমি দেখে নেবে, এটা তোমার হোমওয়ার্ক। আর যেহেতু এটা অনেক ইজি এই মেথডটা ডিজাইন করে, আমি তোমাকে দেখাই দিলাম না। ক্লিয়ার? ক্লিয়ার। কোনো কনফিউশন? না। সো আমরা ওটা দেখবো আর কি, ওই ওই জিনিসটা। সো আমি এই মেথডটাকে তোমাকে দেখাই দিলাম না, এই মেথডটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। ওকে ফাইন। সো তারপরে আমরা সামনের দিকে আগাই। সো এই মেথডটা আমার এভাবেই থাকলো, ঠিক আছে। কিভাবে ডিজাইন করব কি করব সেটা তো বুঝছো, ফাইন, সেটা ওকে। নিয়ে কনফিউশন নেই। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে লাইনটা ইকুয়াল ইকুয়াল থেকে 2 নাম্বারের মধ্যে একটা জিনিস প্রিন্ট আসছে, সেটা কি, টোটাল নাম্বার অফ প্লেয়ার্স আসছে কত, 1, আর প্লেয়ার ইন লিস্টেড সোফার হচ্ছে নেইমার, ঠিক আছে। এখন আমরা একটা দেখে তো প্রিন্ট করতে যাব না, আমরা দেখব যে এই যে মেথডটা ফার্স্টে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই মেথডটা কি একটা স্ট্যাটিক মেথড নাকি একটা তোমার ইনস্ট্যান্স মেথড। তুমি আমাকে দেখে বলো তো এটা কি মেথড? ইনফো মেথডটা স্ট্যাটিক মেথড দিয়ে ক্লাস দিয়ে কল দিছে। এক্স্যাক্টলি, ক্লাস দিয়ে কল দেওয়া হয়েছে, এটা আমার একটা স্ট্যাটিক মেথড। ভেরি গুড। সো স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড, ঠিক আছে। মেথডটা কি কিছু রিটার্ন করার দরকার পড়তেছে নাকি এই লাইনটাকে আমি কল দিলেই এই আউটপুটটা আসতেছে? হ্যাঁ, কল দিলে আউটপুটটা আসতে তার রিটার্ন মানে করার দরকার আউটপুটটা হচ্ছে ভিতর না। থেকে আসতেছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা কিছু রিটার্ন করে না। তাহলে এটা কিভাবে করে ডিজাইন না। করব? পাবলিক স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড নাম কি, ভয়েড ইনফো। তারপর কি বলে মেথডের নাম। এক্স্যাক্টলি, মেথডটা একটু চেক করি, এখানে একটা ইনফো, এখানে একটা ইনফো, এখানে একটা ইনফো, এখানে একটা ইনফো, ইনফোগুলোর মধ্যে কোথাও কিছু পাস করে নাই, তার মানে এই কোনো প্যারামিটার আমাকে ডিজাইন করতে হচ্ছে না। সো এটা একটা নন প্যারামিটারাইজড মেথড, ঠিক আছে। ক্লিয়ার? ওকে ফাইন। সো এখন এই মেথডটা দেখো আমার জন্য কি করতেছে। সো আমার এই ইকুয়াল ইকুয়াল থেকে 2 এর মধ্যে, বা এই ইকুয়াল ইকুয়াল থেকে 3 এর মধ্যে, বা এই ইকুয়াল ইকুয়াল থেকে 4 এর মধ্যে, তাদের মধ্যে মেথডগুলোকে কল দেওয়া হয়েছে না? হ্যাঁ, তাদের মধ্যেই কল দেওয়া হয়েছে। সো আমি এদের মধ্যে দেখলে কি আউটপুট আসছে সেটা দেখলেই বুঝতে পারবো যে আউটপুটটা সে কেমন আমাকে দেয়, ঠিক আছে। তো ফার্স্ট একটা দেখি,
ফার্স্ট সেটটার জন্য ইকুয়াল ইকুয়াল থেকে 2 এর মধ্যে কল দেওয়া হয়েছিল প্লেয়ার ইনফো। ফাইন। সো এখানে কি আসছিল, যে টোটাল নাম্বার অফ প্লেয়ার আসছিল আর প্লেয়ার ইনলিস্টেড সোফার আসছিল। ফাইন, প্লেয়ার ইনলিস্টেড সোফার আসছে আর টোটাল নাম্বার অফ প্লেয়ার আসছে। সো উপরে একটা অবজেক্ট তৈরি করছিলাম একটা প্লেয়ারের, নেইমার পাস করছিলাম। সো এই নামটাই দেখতে পারতেছি যে প্লেয়ার ইনলিস্টেড সোফারের মধ্যে ঢুকে গেছে। সো এটা বুঝতে পারতেছি আমি প্লেয়ার ইনলিস্টেড সোফার একটা ভেরিয়েবল হবে বা একটা স্টোরের হবে বা একটা কোনো কিছু হবে যেখানে আমি যেই যেই প্লেয়ার, মানে আমি একটা প্লেয়ারকে ঢুকায় রাখবো। ঠিক আছে, এখনো কিন্তু বুঝতেছি না যে এটা আমার সেই ভেরিয়েবলটা একটা স্ট্যাটিক হবে না ইন্টিজার, মানে না ইনস্ট্যান্স হবে। ঠিক আছে, সামনের দিকে বুঝতে দেখলেই পেরেছি। বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। অলরাইট। সো আমি যদি এখানে দেখি যে একটা অবজেক্ট হয়েছিল, একটা প্লেয়ার ঢোকানো হয়েছিল, সো আলটিমেটলি এখানে 1 আসছে। সো ফাইন, আমাদেরকে একটা ভেরিয়েবলও লাগবে যে ভেরিয়েবলটা আমাদের প্লেয়ারের কাউন্ট রাখবে, এটা বুঝতে পারলাম। আবার যেই প্লেয়ারটার তৈরি হয়েছিল আর কি, সেই প্লেয়ারটার নামও দেখা গেছে একটা জায়গায় রাখছে। এখন কোথায় হ্যাঁ, রাখছে, একটা ইন্টিজার, সরি, একটা তোমার সিম্পল ভেরিয়েবলে রাখছে নাকি একটা অ্যারেতে রাখছে না কোথায় রাখছে, সেটা আমরা সামনের দিকে দেখলেই বুঝতে পারবো। তো আমরা অন্য ইনফোগুলোর দিকে একটু তাকায় দেখি। ঠিক আছে, হুম, সো অন্য হুম, ইনফোর মধ্যে দেখলাম নাম্বার অফ প্লেয়ার দেখাচ্ছে 2, আবার প্লেয়ার ইন লিস্টেড দেখাচ্ছে এখন নেইমার রোনালদো। রোনালদো কেন আসলো, একটু উপরের দিকে গেলাম, যে দেখতে পারি 2 থেকে ইকুয়ালের মধ্যে একটা নতুন প্লেয়ার তৈরি করা হয়েছিল যেখানে তার নাম ছিল রোনালদো। ঠিক আছে, সো আমি রোনালদো নামটাও পাইলাম। আর এখানে একটা প্লেয়ার তৈরি করা হয়েছিল, সো আগে একটা পরে একটা, সো কয়টা প্লেয়ার হইলো, দুইটা। তাদের নাম কি, নেইমার, রোনালদো। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, আমরা যে স্টোরারের কথা বলতেছি, ঠিক আছে, যে আমার নেইমারকেও রাখতেছে রোনালদোকেও রাখতেছে, নেইমার আর রোনালদো তারা কি সেম অবজেক্টের মধ্যে আমি তাদেরকে পাস করছিলাম, সেম অবজেক্ট ক্রিয়েশনের মধ্যে? বুঝতে পারছি কি বললাম? হ্যালো? জি বুঝতে পেরেছি। কোয়েশ্চেনটা যেটা ছিল আর কি, যে নেইমার একটা আলাদা অবজেক্ট ছিল না? হ্যাঁ, দুইটা আলাদা অবজেক্টে পাস করা হয়েছে। দুইটা আলাদা অবজেক্টে দুইটা আলাদা প্লেয়ারকে পাস করছিলাম, হ্যাঁ, বাট প্লেয়ার ইন লিস্টেড এর মধ্যে আমাকে দুইটা নামই সে দিয়ে দিছে। একসাথে দিছে। দুইটা নামই সে একসাথে দিছে, ঠিক আছে। সো হুম, এখানে দুইটা জিনিস, এক হচ্ছে যে আমার ইনফোর ভিতরে স্টোরারটা প্রিন্ট হয়েছে, তাই না? হ্যাঁ, ইনফোর ভিতর। সে কি হয়েছে, ইনফোর ভিতরে স্টোর হয়েছে। টোটাল আমার প্রিন্ট আমার ইনফোর একটা ফোন ভিতর। আসছে, একটা মিনিট আমি আসতেছি, ওকে? আচ্ছা। ওকে, হ্যালো, শুনতে পারতেছো? হ্যালো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ, বলেন। শুনতে পারতেছি, ওকে। লেট আস স্টার্ট अगेन। ঠিক আছে, যেখানে ছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমরা ইনফো মেথডটা তো বুঝতে পারতেছি, সে কি করতেছে, আমার নাম্বার অফ প্লেয়ার সে কাউন্ট করতেছে, প্লাস হচ্ছে যেগুলো প্লেয়ার আমার তৈরি হচ্ছে সেদের তাদেরকে সে সেভ করে রাখতেছে, রাইট? ঠিক আছে, হ্যাঁ, তো এই যে নাম্বার অফ প্লেয়ার সে কাউন্ট করতেছে, এটা যদি আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল না হইতো, ঠিক আছে, তাহলে যখন আমার একটা করে অবজেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন কি আমার ওভারঅল সে আমাকে ভিউটা দিতে পারতো? না তখন পারতো না। পারতো না, কারণ যদি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হইতো তাহলে সে পি1 এর নিজের হইতো। সো পি1 এর নিজের মধ্যে সে তোমার মনে করো 0 কে 1 বানাইছিল, বাট যখন পি2 এ নিয়ে আমরা কাজ করতাম তখন তো আবার সে 0 থেকে 1ই হইতো, তখন তো সে 2 হইতো না, হুম, তাই তখন না? মান হয়ে যেত আবার। 1 হয়ে যেত। বাট আমরা ওভারঅল যেখানে কাউন্ট করতেছি কয়টা প্লেয়ার হচ্ছে আর কি, সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারতেছি, একটা স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে, তাই না? হুম, ঠিক আছে, তো এই যে নাম্বার অফ প্লেয়ারের যে কাউন্টটা, সেটা আমরা বুঝতেছি আমাদের একটা স্ট্যাটিক ভেরিয়েবল লাগতেছে, যে যখনই একটা অবজেক্ট তৈরি হচ্ছে তখন আমি সেই কাউন্টের ফেলে এক বাড়াই দিয়ে বলতেছি যে একটা নতুন অবজেক্ট তৈরি হলো, তার মানে কি একটা নতুন প্লেয়ার তৈরি হয়েছে, মানে নাম্বার অফ প্লেয়ার একটা বাড়ছে। ঠিক আছে আরেকটা না? প্লেয়ার বাড়লো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। যদি তাই হয় তাহলে বিষয়টা যেটা হচ্ছে আর কি, যে আমি যেখানে বুঝলাম যে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল কাউন্ট লাগতেছে, প্লেয়ার কাউন্ট, সো আমি এখানে কি করতে পারি, একটা পাবলিক স্ট্যাটিক ইন্টিজার, আচ্ছা দাঁড়াও, আমি একটা জিনিস ভুল করছি আর কি। ভুলটা হচ্ছে যে আমার তো কাউন্ট লাগবে না, আমার তো অলরেডি একটা ভেরিয়েবল আছে টোটাল, তাই না? হুম, টোটাল একটা ভেরিয়েবল আছে না? টোটাল একটা আছে। একটা ভেরিয়েবল তো টোটাল আমার আছে, আর সেটার কাজ কি ছিল,
সেটা দেখো প্লেয়ারদের টোটালকে যখন কল দেওয়া হয়েছিল যে টোটাল নাম্বার অফ প্লেয়ার সে বলছিল 0, আর ওইটাই কিন্তু দেখো টোটাল নাম্বার অফ প্লেয়ার্স 1 আর নাম্বার ইনলিস্টেড প্লেয়ার ইনলিস্টেড সোফার হচ্ছে নেইমার। এটা কোথা থেকে আসতেছে? প্লেয়ার ডট ইনফো থেকে আসতেছে। তার মানে প্লেয়ার ডট ইনফোতে আমরা সেই টোটালকে এখানে প্রথমে প্রিন্ট করতেছি টোটাল নাম্বার অফ প্লেয়ার্স, ঠিক আছে তাই না? বুঝতে পারছো? কিন্তু আমি যদি এখন ইনফোর মধ্যে সিম্পলি জাস্ট এটা দেই যে এসওপি টোটাল নাম্বার অফ প্লেয়ার্স, আমি যদি দেই প্লাস টোটাল, তাহলে কি আমার আনসার আসবে কি আসবে না? তুমি আমাকে সেটা বলো। হ্যাঁ, বুঝতে পারলাম না, কি বললা? মানে আনসার তো আসার কথা তাই না? মানে প্রথম লাইনটার জন্য টোটাল নাম্বার অফ প্লেয়ার টোটাল, তার মানে টোটাল নাম্বার অফ প্লেয়ার টোটালের ভ্যালু যত সে আমাকে সেটা প্রিন্ট করে দিবে। বাট আমি যদি এখন এই ইকুয়াল থেকে 2 এর মাঝখানে ইনফোর কথা বলি, এখানে কত আসা উচিত ছিল? 1, তাই না? আসার কথা ছিল 1, বাট আসবে কত? 1 কি আসবে? আমরা কি কোথাও টোটাল ভ্যালু চেঞ্জ করছি? টোটালের ভ্যালু শুরুতে ছিল 0, দ্যাটস ওয়াই যখন আমরা প্লেয়ার দ্য টোটালকে কল দিছিলাম তখন আসছিল 0। বাট এখন যখন তোমার মনে করো ইনফোকে আমরা কল দিচ্ছি, সো ইনফোর ভিতরে আমরা দেখতেছি টোটাল নাম্বার অফ প্লেয়ার 1 হয়ে যাচ্ছে। পরেরগুলো চেক করে দেখলাম আরেকটা যখন প্লেয়ার তৈরি হয়েছিল তখন ওখান থেকে ইনফোকে কল দিলে দুইটা লাইন প্রিন্ট হচ্ছিল, তার মধ্যে একটা লাইন ছিল টোটাল নাম্বার অফ প্লেয়ার্স, যেখানে 2 হয়ে গেছিল। কেন হয়েছিল? কজ উপরে আরেকটা প্লেয়ার তৈরি হয়েছিল। তো দেখি পি3 আরেকটা তৈরি হয়েছে, তার নিচেও একবার ইনফো কল হয়েছিল, সেখানে আবার তোমার 3 হয়ে গেছিল। তো এই যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তা আমরা কি এখন পর্যন্ত কোথাও ভ্যালুকে চেঞ্জ করছি যাতে করে যখন একটা প্লেয়ার তৈরি হচ্ছে যাতে করে টোটালের ভ্যালু 1 বেড়ে যায়? বুঝতে পারলা আমি কি বললাম? আমরা কি করছি সেই কাজটা? আমরা যদি কাজটা না করি তাহলে কি জিনিসটা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আচ্ছা, তুমি এখন আমাকে একটা সিম্পল আনসার দাও যে আমার ভ্যালুটা কখন চেঞ্জ হচ্ছে, যখন একটা প্লেয়ার তৈরি হচ্ছে নাকি অন্য কোনো কাজের সময় চেঞ্জ হচ্ছে? কখন হচ্ছে আমি শুনতে পারলাম না। হ্যালো, তোমার কথা আমি ক্লিয়ারলি শুনতে পারতেছি না, একটু ক্লিয়ারলি বললে আমার জন্য বেটার হতো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না আমাকে? হ্যাঁ বলো। আচ্ছা, যখন প্লেয়ার তৈরি হবে তখন চেঞ্জ হবে। প্লেয়ার কোথায় তৈরি হচ্ছে? মানে প্লেয়ার, আচ্ছা লোকেশনে তৈরি হচ্ছে ঠিক আছে, বাট একটা যখন প্লেয়ার তৈরি হয় তখন কি কি জিনিস কল হয়? ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো তো কল হয়, আর কনস্ট্রাক্টর কল না হলে কি কোনো প্লেয়ার তৈরি হয়? আমরা কনস্ট্রাক্টর ডিজাইন করি বা না করি, সে বাই ডিফল্টে কাজ করুক বা আমাদের তৈরি কনস্ট্রাক্টরেই কাজ করুক, সে যদি কল না হয় তাহলে কি প্লেয়ার তৈরি হবে? তাহলে আমি এটা বলতে পারি না যখন কনস্ট্রাক্টর কল হয় তখন একটা প্লেয়ার 100 তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে তখন যদি তৈরি হয় তাহলে আমরা কি তখন যে টোটাল ভ্যালু চেঞ্জ করে দিতে পারি না? তাহলে এখন তুমি আমাকে বলো টোটালের ভ্যালুটা আমি কোথায় চেঞ্জ করব? কিসের ভিতরে? বুঝতে পারি না, ইনস্ট্যান্স মেথডের ভিতরে? ইনফোর, আচ্ছা ফাইন, ফাইন, ইনফোর ভিতরে তুমি বললা আমরা তাকে চেঞ্জ করব, ঠিক আছে? ইনফোর ভিতরে তুমি বললা চেঞ্জ করব। এখন এখানে এখানে আমরা দেখতেছি যে প্লেয়ার তৈরি হয়েছে, তারপরে আরেকটা প্লেয়ার তৈরি হওয়ার আগে ইনফো কল হয়েছে। ওই জন্য দেখো যে বিষয়টা না একটা এরকম যে তুমি যেটা বললা সেটা হচ্ছে ইনফোর ভিতরে, ঠিক আছে? ইনফোর ভিতরে হইলে কি সুবিধা কি অসুবিধা আমি তোমাকে বলি। সাপোজ এখানে একটা প্লেয়ার তৈরি করলাম, ঠিক আছে, এটা নিউ, ঠিক আছে, এন্ড তারপরে ইনফোকে কল দিলাম। সো ইনফোর ভিতরে এখন ইনফো
মেথডটা যদি কল না দিই তাহলে কি সে রান করবে? না, কল না দিলে রান আচ্ছা হবে না। ফাইন, ফাইন, ঠিক আছে। তাহলে আমার টোটালের ভ্যালু শুরুতে ছিল 0। সো যেহেতু একটা প্লেয়ার তৈরি করলাম, তারপরে ইনফোকে কল দেওয়া হয়েছে, সো আমরা ইনফোর ভিতরে টোটালকে প্লাস প্লাস করে দিলাম। ঠিক আছে, টোটাল এখন 0 থেকে কত হয়েছে? 1। ঠিক আছে, ওকে। আরেকটা অবজেক্ট তৈরি করলাম, মনে করো এটা নিউ মেথডকে কল দিয়েছি। ঠিক আছে, সো আরেকটা অবজেক্ট তৈরি হলো, সো টোটাল কত হওয়ার কথা? 2 হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখনো 1ও আছে, 1ই আছে। সো আবার ইনফোকে কল দিলাম, কল দেওয়াতে কি হলো? ইনফোর ভিতরে তো টোটাল প্লাস প্লাস আছে, সো টোটাল এখন 0 থেকে 1 হয়েছিল, এখন 2 হয়ে গেল। হইতে পারবে। ঠিক আছে, 2 হয়ে গেল। ঠিক আছে, এখন P3 তৈরি করলাম, ইনফোকে কল দিলাম না। P4 তৈরি করলাম, ইনফোকে কল দিলাম না। P5 তৈরি করলাম, তারপরে ইনফোকে কল দিলাম। সো ইনফোকে কল দিলাম, সো এখন আমার টোটাল প্লাস প্লাস হইলো। তো টোটাল শুরুতে আমার কত ছিল? ছিল আমার 0, তারপরে হয়েছিল 1, তারপরে হয়েছিল 2। এখন এটার জন্য আমি ইনফোকে কল দেই নাই, এখানেও কল দেই নাই, এটা তৈরি করার পর ইনফোকে কল দিলাম, সো এখন সে হইলো 3। জিনিসটা কি ঠিক আছে? 3 হওয়ার কথা না সে 5 হওয়ার কথা? তাহলে ইনফোর ভিতরে কল দিলে কি হবে? না, তাহলে তো ভুল আউটপুট দিচ্ছে। বই হচ্ছে না জিনিসটা? তার মানে কি ইনফোর ভিতরে আমি তাকে তৈরি করতে পার, মানে ইনফোর ভিতরে কি আমি ইনক্রিমেন্টটা করলে কাজ হবে? না, তাহলে ইনপুটে করা যাবে না, অন্য কিছু করতে হবে। হ্যাঁ, ইনফোতে, এখন ইনফোতে কেন কাজ হবে না? কারণ আমি যে প্রত্যেকবার অবজেক্ট তৈরি করার পরে, প্রত্যেকবার একটা প্লেয়ার তৈরি করার পরেই যে আমি ইনফোকে কল দেব, তার তো কোনো দরকার নাই, তাই না? দরকার আছে? না, দরকার আর নাই। আর ইনফোকে যদি কল না দিই, ইনফো কোনো রানও হবে না, টোটাল প্লাস প্লাসও হবে না। ঠিক আছে, তাহলে আমাকে টোটালটা এমন কোথাও বাড়াইতে হবে যে মাস্ট রান হবে একটা অবজেক্ট ক্রিয়েশনের টাইমে, এন্ড একটা অবজেক্ট যখনই ক্রিয়েট হবে তখনই সে টোটালের ভ্যালুকে 1 বাড়াই দিবে। সো এই জিনিসটা কোথায় হইতে পারে? চিন্তা করে আমাকে জানাও। আমার মেইন, তুমি জিনিসটাকে সিম্পলি চিন্তা করো না, এত তো কমপ্লিকেট করে চিন্তা করার কিছু নাই। একটা অবজেক্ট যখন তৈরি হয় তখনই তো তোমার প্লেয়ার বাড়তেছে, তাই না? অবজেক্ট না তৈরি হলে কি প্লেয়ার বাড়ে? কনস্ট্রাক্টরের ভিতরে হবে। এক্স্যাক্টলি, কনস্ট্রাক্টরের ভিতরে হবে, কারণ যখন একটা অবজেক্ট তৈরি হচ্ছে তখনই কনস্ট্রাক্টর কল হয়, এন্ড তখনই তো আমার একটা নতুন প্লেয়ার আসলো, তার মানে একটা প্লেয়ার বাড়লো। তার মানে যখনই আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, তখন আমি আমার কনস্ট্রাক্টরের মধ্যেই টোটালকে প্লাস প্লাস করে দিলাম। কোনো সমস্যা? তো এখন যখন P1 তৈরি হয়েছিল তখন কনস্ট্রাক্টর রান হয়েছিল, সো তখন আমার টোটাল 0 থেকে 1 হয়ে গেছিল। তো তারপরে যখন আমি ইনফোকে কল দিচ্ছি, সো ইনফোর মধ্যে দুইটা লাইনকে প্রিন্ট করি, বারবারই চেক করে দেখলাম প্রত্যেকটা ইনফোর মধ্যে দুইটা লাইনই প্রিন্ট হয়। একটা হচ্ছে টোটাল নাম্বার অফ প্লেয়ার, এই টোটালটা, যে টোটালটা আমি একটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল হিসাবে আছে আমার। ঠিক আছে, টোটালটা কেন স্ট্যাটিক ভেরিয়েবল অলরেডি এক্সপ্লেইন করা আছে, সো আমি আর বলতেছি না। ঠিক আছে, এন্ড আরেকটা লাইন হচ্ছে যে প্লেয়ার ইনলিস্টেড সোফারের মধ্যে যেই প্লেয়ারটাকে তৈরি করা হয়েছে সেই নামটা ঢুকে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এই যে প্লেয়ার ইনলিস্টেডের জন্য আমি যে অ্যারেটা ইউজ করব, কিভাবে বুঝলাম অ্যারে ইউজ করব? আমি দেখতেছি যে যখন এই অবজেক্ট তৈরি করি তখন মনে করো যে ফার্স্টে আমি নেইমারকে তৈরি করছি, শুধু ছিল নেইমার, পরে রোনালদোকে তৈরি করছি, নেইমারের সাথে রোনালদো অ্যাড হয়ে গেছে। তারপরে এমবাপেকে তৈরি করছি, তারপরে দেখতেছি আমরা যে এমবাপেও ভিতরে চলে গেছে আর কি। ঠিক আছে, সো একটা ভেরিয়েবলের মধ্যেই যদি আমি তাদের সবাইকে স্টোর করতে চাইতাম, ফার্স্টে নেইমারকে স্টোর করলাম, নেইমার স্টোর থাকলো, পরে যখন আমি রোনালদোকে স্টোর করতে চাইতাম তখন নেইমারকে ফেলে আগের ভ্যালু হারাই যাবে। তাহলে সবগুলো ভ্যালুকে আমি কোথায় স্টোর করতে পারি? একটা অ্যারের মধ্যে স্টোর করতে পারি, যেখানে আমি প্রত্যেকটা ইন্ডেক্সে আমি একটা একটা করে ভ্যালুকে স্টোর করে রাখতে পারি, তাই না? তো আমি বুঝতেছি যে এই জিনিসটার জন্য আমার একটা অ্যারে লাগবে, যে অ্যারের মধ্যে আমি প্লেয়ার গুলোকে স্টোর করে রাখবো। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এই অ্যারেটা আমার স্ট্যাটিক অ্যারে হবে, মানে স্ট্যাটিক অ্যারে হবে নাকি আমার ইনস্ট্যান্স অ্যারে হবে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনের আনসারটা তুমি করতে পারো কিনা আমি দেখবো, তুমি আনসার করার ট্রাই করো। স্ট্যাটিক হবে না ইনস্ট্যান্স হবে সেটা আমাকে আগে বলবা, স্ট্যাটিক অর ইনস্ট্যান্স, তারপরে আমাকে বলবা যে স্ট্যাটিক যদি হয় কেন স্ট্যাটিক হবে, ইনস্ট্যান্স যদি হয় কেন ইনস্ট্যান্স হবে।
তোমাকে আমি 1 মিনিট টাইম দিলাম, চিন্তা করে আমাকে জানাও। ইনস্ট্যান্স হবে, কারণ এগুলা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে কি বলে মানে অবজেক্টের ভ্যারিয়েবল ছিল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল, এই জন্য মানে ওই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো স্টোর করার জন্য ইনস্ট্যান্স অ্যারে আচ্ছা হবে। ফাইন, তুমি যেটা বলতেছো আর কি যে এটা আমার ইনস্ট্যান্সের ভ্যালু ছিল, দ্যাট ইজ আমি একটা ইনস্ট্যান্স বা অবজেক্টকে তৈরি করার সময় নেইমারকে পাস করছিলাম। সো এই নেইমারের ভ্যালুটা আমাকে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখা উচিত। দ্যাটস হোয়াট ইউ আর সেইং, রাইট? এটাই বললা না? তুমি কি আমার কথা শুনতে পারতেছো না? হ্যালো? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি কি কোয়েশ্চেন করছি সেটা শুনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই বললাম যে আচ্ছা ফাইন, ইনস্ট্যান্স হবে। আচ্ছা ফাইন। এখন সিমিলার ওয়েতে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে নেই, ঠিক আছে? একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে একটা ইনস্ট্যান্স অ্যারে নিলাম, লেন্থ মনে করো দিয়ে রাখলাম 11। কেন 11? কারণ একটা টিমের প্লেয়ার কিন্তু বলেই দিছে যে 11টাই হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। তার মানে তুমি কি 11টা প্লেয়ার স্টোর করতে পারবা, এর বেশি পারবা না, রাইট? 11টা হবে, 11টা বেশি নাই। তাই না? তাই তো? হ্যাঁ, 11টা বেশি হবে না। ওকে ফাইন, 11টার বেশি পারবা না, সো আমি ওই হিসাবে 11 লেন্থের একটা অ্যারে নিলাম, ঠিক আছে? সো আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল যদি বানাই, একটা ইনস্ট্যান্স অ্যারে যদি বানাই, তাহলে p1 এর একটা ইনস্ট্যান্স অ্যারে থাকবে, p2 এর একটা ইনস্ট্যান্স অ্যারে থাকবে, p3 এর একটা ইনস্ট্যান্স অ্যারে থাকবে, p4 এর একটা ইনস্ট্যান্স অ্যারে থাকবে, প্রত্যেকটা লেন্থ থাকবে 11, ঠিক আছে? p1 এর ইনস্ট্যান্স অ্যারের ভিতরে তুমি নেইমারকে স্টোর করলা, ঠিক আছে? ফাইন, ভেরি ফাইন। বাট যখন তুমি p2 এর জন্য আবার একটা ইনস্ট্যান্স অ্যারে তৈরি করছো, কারণ ওটা তোমার একটা ইনস্ট্যান্স অ্যারে হিসাবে তুমি ডিজাইন করছো আর কি, তখন p2 এর যে ইনস্ট্যান্স অ্যারেটা সেটার মধ্যে কি কোনো কারণে নেইমার থাকতে পারবে, নাকি সেখানে শুধু রোনালদোই থাকবে? তুমি কি অন্য যে কোনো যে ভ্যারিয়েবলের জন্য নাম সেটা শুধু থাকবে, অন্যগুলো থাকবে না। তুমি কি অন্য কোনো কাজ করতেছো? কারণ তোমাকে অ্যাট প্রেজেন্ট অনেক ডিস্ট্রাক্টেড লাগতেছে আমার। হ্যালো? একটু তাড়াতাড়ি, কজ আমাদের এটা যদি সলভ করতে সময় লাগে, আমরা সামনের দিকে আমাদেরকে অনেক সলভ করতে হবে। তো জাস্ট 3 দিন ধরে যদি আমরা 3টা টাস্ক শেষ করি, সেভাবে আমাদের অ্যারাউন্ড 2 উইক লাগবে একটা ল্যাব শেষ করতে, ঠিক আছে? সমস্যা নেই, নেক্সট সামনে চাই, হ্যাঁ, বুঝতে পারলাম না। মানে সামনে আগে তাহলে সামনে সামনে থেকে আগাই তো আসবে। বললে হবে না, এই জিনিসটা সলভ না করে সামনে আগাই গেলাম, এটা পরীক্ষা আসলে কি করবা? না মানে এইটা তো চাই আর কি, মানে ওখান থেকে আসতে সেটা কথা বলতেছিলাম। এক্স্যাক্টলি সেটাই বলতেছিলাম আমি, যে যদি তুমি যেটা বললা আর কি, একটা ইনস্ট্যান্স অ্যারে হবে, যদি একটা সরি হ্যাঁ হুম, ইনস্ট্যান্স অ্যারে হবে, ইনস্ট্যান্স মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভাবে হবে। এক্স্যাক্টলি। যাই হোক, আগে তাহলে তোমার ইনস্ট্যান্স ইনস্ট্যান্স অ্যারে নিয়ে হবে। রাখলাম, তাহলে একটা স্ট্রিং টাইপের ইনস্ট্যান্স অ্যারে কিন্তু নিলাম। এটা তো তাহলে ইনস্ট্যান্স যদি আলাদা আলাদা হয় তাহলে তো ইনস্ট্যান্স লিখতে কিছু হবে না। বুঝতে পারতেছি না, তোমার কথা ঝাপসা ঝাপসা আসতেছে, ভয়েস ক্লিয়ার আসতেছে বললাম না। যে মানে তুমি ইনস্ট্যান্স অ্যারে নিলে মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা অ্যারে ক্রিয়েট হবে, তাহলে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য না, যখন একটা অবজেক্ট তৈরি করতেছি সেই ভ্যালুগুলোর অবজেক্টের জন্য। জন্য একটা আলাদা করে অ্যারে থাকবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, নেইমারের তাহলে জন্য আমরা তুমি নেইমারকে স্ট্যাটিক ওখানে নিতে স্টোর করে হবে। রাখলাম, বাট যখন রোনালদো অবজেক্টটা তৈরি করলাম, তখন রোনালদোর জন্য একটা আলাদা অ্যারে থাকবে, এবং সেই হ্যাঁ অ্যারের হ্যাঁ, মধ্যে তখন তুমি আলাদা আলাদা রোনালদোকে ক্রিয়েট স্টোর হবে। করলা। মেসির জন্য সেম, মেসি অবজেক্টের জন্য একটা আলাদা অ্যারে থাকবে, এন্ড সেই অ্যারের মধ্যে তুমি মেসিকে স্টোর করলা। বাট তুমি হ্যাঁ, যখন এই জন্য এখানে কি তাহলে স্ট্যাটিক নিতে হবে নাকি? তাহলে তো স্ট্যাটিক নিতে হবে। স্ট্যাটিক নিতে হবে কিনা সেই জিনিসটি আমরা জানার চেষ্টা করতেছি, কারণ আচ্ছা। প্রথমবার যখন তুমি প্রিন্ট করতেছো, ধরে নিলাম তুমি একটা ইনস্ট্যান্স অ্যারে নিছিলা, সেটা তুমি প্রিন্ট করলা, নেইমার আসছে তার মধ্যে, নেইমারকে প্রিন্ট করে ফেললা। বাট হ্যাঁ, নেক্সটে যখন তুমি আবার ইনফোকে কল দিচ্ছি আমরা, তখন দেখো এখানে নেইমারও আসছে, রোনালদোও আসছে, ঠিক আছে? তা এখন নেইমারও আসলো, নেইমারও আসলো, রোনালদোও আসলো। তা আমরা যদি, ঠিক আছে, আমরা যদি একটা ইনস্ট্যান্স অ্যারে নিতাম এখানে, তাহলে ইদার আমরা নেইমারকে পাইতাম, নাহলে রোনালদোকে পাইতাম। কারণ নেইমার অবজেক্টের অ্যারের মধ্যে কি রোনালদো আছে? নাই। রোনালদোর নাই অবজেক্টের অ্যারের মধ্যে কি নেইমার আছে? নাই। নাই। কিন্তু যদি এমন একটা কমন অ্যারে থাকতো যেখানে আমার নেইমারও আছে, সবগুলো নাও রোনালদো যাচ্ছে। আছে,
পরে মেসিও থাকবে, এমবাপেও থাকবে। তাহলে হ্যাঁ আমি যখন একটা অবজেক্ট তৈরি করতেছি, আমি ওই কমন অ্যারের মধ্যে প্লেয়ারের নামটাকে ঢুকাই দিচ্ছি। তো তারপরে যখন আমি সেই কমন অ্যারেটাকে কল দিচ্ছি বা ইউজ করতে চাচ্ছি, তখন কি আমি শুরু থেকে সবাইকে পাচ্ছি না? হুম তাহলে এটা আমার একটা স্ট্যাটিক হবে নাকি একটা ইনস্ট্যান্স হবে? এবার আনসার দাও। অ্যারেটা তাহলে তো স্ট্যাটিক স্ট্যাটিক হবে। স্ট্যাটিক হবে। কেন স্ট্যাটিক হবে সেই জিনিসটাকে বুঝতে পারছো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা এখন ক্লিয়ার হয়েছে। ওকে, সো একটা স্ট্যাটিক অ্যারে নিচ্ছি, স্ট্যাটিক অ্যারে স্ট্রিং টাইপের, নিউ স্ট্রিং, লেন্থ কেন নিলাম 11? অ্যারেটার লেন্থ 11 নিলাম কেন? কারণ 11টায় নিতে হবে, 11 বেশি নেওয়া যাবে না। কোথায় বলা আছে 11 বেশি নেওয়া যাবে না? মানে নেওয়া যাবে মানে 11টা নিতে হবে আর কি, 11টা টোটাল ইয়ে দেওয়া, ভ্যালু কেন? দেওয়া। মানে 11টা এখানে কি 11টা ভ্যালু দেওয়া আছে? এখানে 4টা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4। তাহলে আমি 11 কেন নিলাম? ফর গড সেক, একটু কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। কোয়েশ্চেনটা ভালো করে না পড়লে তো তুমি বুঝবা না। কোয়েশ্চেনের উপরে কি হিন্ট দেওয়া আছে না? টোটাল নাম্বার অফ প্লেয়ার ইজ ম্যাক্সিমাম 11। তাহলে কি তুমি 11টার বেশি প্লেয়ার বানায় তাদেরকে স্টোর করে রাখতে পারবা? না, ম্যাক্সিমাম 11 পর্যন্ত পারবো। এক্স্যাক্টলি, একটা একটা করে জিনিস তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেনটা। ভালো করে কোয়েশ্চেনটা না বুঝলে, উপরের লেখাটা যে কতটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনের উপরে যদি কোনো কিছু লেখা থাকে, জাস্ট আননেসেসারি লেখা থাকে না, একটা রিজনে লেখা থাকে, সেটার একটা অনেক ভালো এক্সাম্পল হচ্ছে এই প্রবলেমটা। যেখানে উপরে লিখে দিছিল টোটাল নাম্বার অফ প্লেয়ার্স ইজ ম্যাক্সিমাম 11, তার মানে 11টার বেশি প্লেয়ার হইতে পারবে না। তাহলে 11টার বেশি যদি প্লেয়ার হইতে না পারে, তাহলে তুমি এই জন্য তাদের নাম অ্যারের কোথায় লেন্থ থেকে 11 পাবা? পর্যন্ত নিলাম। এক্স্যাক্টলি, অ্যারের লেন্থ, হ্যাঁ, তাহলে তো অ্যারেটাকে 11 আমি বেশি দরকার হবে না লেন্থ। অ্যারেটাকে আমি কেন নিলাম, কি কাজে রাখাচ্ছি আমি অ্যারেটাকে? প্লেয়ারদের নাম রাখার জন্য। প্লেয়ারদের নাম রাখার জন্য। তো 11টার বেশি যদি প্লেয়ারই না হয়, তাহলে নাম থাকবে? তাহলে তো নাম 11টার বেশি নামও হবে না, 11টা বেশি ঘর নেওয়া লাগবে না। এক্স্যাক্টলি। এখন জাস্ট তুমি আমাকে বলো তাহলে, যে যেমন প্লেয়ার তৈরি হয়েছিল যখন, তখন একটা প্লেয়ার করে বাড়ছিল, তখন আমি টোটালকে বাড়াই দিয়ে আমি প্লেয়ারের সংখ্যাটা বাড়াইছিলাম। একটা স্ট্যাটিক ভেরিয়েবল ছিল আমার টোটাল নামে। এখন একটা স্ট্যাটিক অ্যারে নিলাম, সেটা কি হচ্ছে এআরআর নামে নিছি আর কি। ঠিক আছে, ফাইন। একটা প্লেয়ারের নাম আমি তার মধ্যে একটা কোথাও যদি স্টোর করতে চাই, কখন করতে পারবো? যখন সেই নামটাকে পাইছি তখন না? নাম না পেলে করা যাবে না। আমি যদি অন্য মেথডের মধ্যে ভাবলাম আচ্ছা ফাইন, আমি একটা অন্য মেথডের ভিতরে আমি এই নামটাকে অ্যারেটার মধ্যে স্টোর করে রাখবো, ঠিক আছে। অন্য হুম, মেথডটার ভিতরে তুমি যদি নামটাকে পাস না করো, তাহলে কি সেই নামটাকে তুমি পাবা? না পাবো না। নামটাকে কোথায় পাবা? যেই মেথডের ভিতরে তুমি তাকে পাস যেখানে পাস করছো, করা হয়েছে সেখানে সেখানেই তো পাবো। সে থাকবে, তাই না? এন্ড হ্যাঁ হ্যাঁ। আফটার দ্যাট, যখন সেই মেথডটা শেষ হয়ে যাবে, তখন ওই নামটার কি আর কোনো এক্সিস্টেন্স থাকতেছে? বুঝি নাই। আমি যেটা বললাম, যে তুমি একটা নামকে পাস করলে একটা মেথডের ভিতরে অ্যাজ অ্যাজ অ্যান আর্গুমেন্ট, ঠিক আছে। হ্যাঁ এখন তুমি ওই মেথডটার ভিতরেই শুধুমাত্র ওই নামটাকে পাচ্ছ না, ওই নামটাকে নিয়ে হ্যাঁ, আমাদের শুধু যদি ওই কোনো কাজ মেথডেই পাওয়া করতে যাবে হয়, যেখানে পাস তাহলে করা সেই হলো, এছাড়া মেথডের পাওয়া ভিতরে যাবে আমি না। পাবো না? সো হ্যাঁ হ্যাঁ, মেথড অন্য যেখানে কোথাও আমি পাওয়া ওকে যাবে না। পাইলাম নামটাকে, সেখানে যদি তাকে নিয়ে আমার কোনো কাজ করার থাকতো আর আমি যদি না করতাম, তাহলে ওই মেথডটা শেষ হয়ে গেলে কি ওই নামটাকে আমি আর পরে কোথাও খুঁজে পাইতাম? না, পরে তো আর সেভ থাকতো না, পরে খুঁজে পাওয়া যেত না। পাইতাম না, ঠিক আছে। তার হুম মানে হুম। আমাকে নেইমারকে স্টোর করে রাখতে হবে অ্যারেটার মধ্যে। তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, কোথায় তাই সেটাকে পরে স্টোর পাওয়া করে যাবে। রাখবো? স্টোর করে রাখবো কোথায়? মানে এই স্টোর করার কাজটা কিসের ভিতরে করব, কোথায় করব? যে মেথডে পাস করা হয়েছে সেই মেথডের ভিতর করবে। কোন মেথডে তাকে আমি পাস করছি? আমি তাকে কোন মেথডের ভিতরে পাস করছি? এই যে নেইমারকে সেভ করে রাখতেছি, রোনালদোকে সেভ করে রাখতেছি, মেসিকে সেভ করে রাখতেছি, এমবাপেকে সেভ করে রাখতেছি, এদেরকে আমি কোথায় পাস করছি? হ্যাঁ, এদিকে তো মেথডে পাস করি না, ইয়াতে এক্স্যাক্টলি, কি বলে, অবজেক্ট ক্রিয়েশনের টাইমে পাস কনস্ট্রাক্টরে পাস করছি না? করছি। হ্যাঁ হ্যাঁ। অবজেক্ট ক্রিয়েশনের টাইমে আমি পাস করছি, বাট অবজেক্ট ক্রিয়েশনের টাইমে কোন মেথড কল হয়?
অবজেক্ট ক্রিয়েশনের টাইমে কনস্ট্রাক্টর কল হয়। কনস্ট্রাক্টর কল হয়, তার মানে তার ভ্যালুগুলো তুমি কোথায় যাচ্ছে? কনস্ট্রাক্টরে তাদেরকে কনস্ট্রাক্টরে ইয়া যাচ্ছে। সেভ করা তার হচ্ছে। মানে তাকে আমি কোথায় পাচ্ছি? কনস্ট্রাক্টরে পাচ্ছি। কনস্ট্রাক্টর তাহলে বলে। কনস্ট্রাক্টরের ভিতরে আমি নেইমার পাচ্ছি, কনস্ট্রাক্টরের ভিতরে আমি রোনালদো পাচ্ছি, কনস্ট্রাক্টরের ভিতরে আমি মেসি পাচ্ছি, কনস্ট্রাক্টরের ভিতরে আমি এমবাপে পাচ্ছি। কোথায় পাচ্ছি? কনস্ট্রাক্টর যখন কল হচ্ছে, এই যে একটা লোকাল ভেরিয়েবল এন, এই এনটা তাকে নিয়ে যতক্ষণ কনস্ট্রাক্টর চলবে তাকে নিয়ে সে ট্রাভেল করতেছে। আমাকে যদি এই নামটাকে সেভ করে রাখতে হয় তাহলে এই মেথডের ভিতরেই রাখতে হবে না? যদি এটা শেষ হয়ে যায় তাহলে কি আমি কোথাও তাকে পাবো? যাবে না। না। তাই না? তাই করতে হবে না? সো কনস্ট্রাক্টরের ভিতরেই, তার মানে আমাকে কি করতে হবে? কনস্ট্রাক্টরের ভিতরেই আমাকে তাকে সেভ করে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে তার যে 0 নাম্বার ইন্ডেক্সে ফার্স্টে আমাকে রাখতে হবে, পরে 1 নাম্বার ইন্ডেক্সে রাখতে হবে, পরে 2 নাম্বার, পরে 3 নাম্বার, পরে 4 নাম্বার। এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল হবে? এই জিনিসটা আমরা লাস্টের দিন কিন্তু পড়ছিলাম। ঠিক আছে? সো এখন একটা জিনিস দেখো, শুরুতে আমার টোটালের ভ্যালু কত? 0 না? একটা অবজেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা অবজেক্ট তৈরি হবে, আমার টোটাল হয়ে যাবে 1, তাই না? বাট ফার্স্টে আমি যদি আমার অ্যারেটার কথা চিন্তা করি, আমার অ্যারের ফার্স্টে কোন পজিশনে আমাকে নেইমারকে রাখতে হবে? 0 নাম্বার ইন্ডেক্সে না? 0 নাম্বার ইন্ডেক্সে। 0 নাম্বার ইন্ডেক্সে রাখতে হবে না? ফার্স্ট এলিমেন্ট তো আমার 0 নাম্বার ইন্ডেক্সেই হবে, তাই না? 0 পরেরটা নাম্বার ইন্ডেক্সে রাখতে 1 এ হবে। থাকবে, তারপরেরটা 2 তে থাকবে, তারপরেরটা 3 তে থাকবে, তাই না? এভাবে লিখে হবে। অবজেক্টটা ক্রিয়েট হওয়ার আগে আমার টোটাল কি ছিল? 0 ছিল না? হ্যাঁ। অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যখন শেষ হয়ে যাচ্ছে ক্রিয়েশন, আমি তাকে 1 বানাই দিচ্ছি, ঠিক আছে? সো আমি যদি এই কাজটা করি যে আমার যেহেতু 0 লাগবে, অবজেক্টটা তৈরি হচ্ছে এখনো, ঠিক আছে? সো আমার টোটালের ভ্যালু তো 0 আছে। তো টোটালের ভ্যালু আমি আগে ইনক্রিমেন্ট না করে এই টোটালটাকে আমি ইউজ করতেছি আমার ইন্ডেক্স হিসাবে, কারণ টোটালের ভ্যালু আছে 0। সো এআরআর আমি টোটাল নাম্বার ইন্ডেক্সের মধ্যে এন কে বসাই দিলাম। সো কি হলো? এখানে টোটালের ভ্যালু 0। সো 0 নাম্বার ইন্ডেক্সে এআরআর এর বসে গেল এন, এন কে শুরুতে আমার নেইমার, ঠিক আছে? সো সেও বসে গেল, এন্ড আফটার দ্যাট আমি টোটালকে প্লাস প্লাস করে দিলাম। সো টোটাল এখন আমার, যখন আমার কনস্ট্রাক্টর মেথড কল হয়ে গেল, সো কনস্ট্রাক্টর মেথড কল হইতে হইতে আমার টোটালের ভ্যালু আমি 1 বানাই দিলাম। সো অবজেক্টও ক্রিয়েশন ডান, টোটালও এখন আমার ভ্যালু 1। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। তো পরের বার যখন আবার কনস্ট্রাক্টর অন্য কারোর জন্য যদি কল হয়, তখন কনস্ট্রাক্টর আমার টোটালের ভ্যালু কত? 1। সো আমার অ্যারের কোন নাম্বার ইন্ডেক্স? 1 নাম্বার ইন্ডেক্সে। সো এই 1 নাম্বার ইন্ডেক্সে তখন ভ্যালু যাবে, টোটালের ভ্যালু তারপরে হয়ে যাবে 2। ক্লিয়ার? ঠিক আছে? কোনো সমস্যা? আচ্ছা, ফাইন। তাহলে আমার ইনফো মেথডটা দেখতে কেমন হবে? ইনফো মেথডটার আমরা তো দেখছি এখানে ইনফো যেখানে ছিলাম আর কি, সে টোটাল নাম্বার অফ প্লেয়ার তৈরি করে, মানে প্রিন্ট করে। সো এখানে ছিল টোটাল, এন্ড তারপরে সে কি করে? প্লেয়ার ইন লিস্টেড সোফার প্লেয়ারগুলোর নাম আসে। সো এখানে আমি যদি জিনিসটাকে এভাবে করি যে তোমার প্লেয়ার ইন লিস্টেড সো ফার, ঠিক আছে? এই লাইনটা প্রিন্ট করলাম, তারপরে আমি কি করব? আমার প্লেয়ার গুলোকে প্রিন্ট করব। এখন যদি এখানে আমি একটা লন দিয়ে দেই, তাহলে কি আমার আউটপুটের সাথে মিলবে? জিনিসটা এমন হবে না যে আউটপুটে প্লেয়ার ইনলিস্টেড সোফার, তারপরের লাইন থেকে আমার প্লেয়ার গুলো প্রিন্ট হচ্ছে, তাই না? বাট প্লেয়ার গুলো একই লাইনে আছে না? হ্যাঁ, একই লাইনে। সো আমি এই যে লাইনটাকে আমি যখন প্রিন্ট করতেছি, তখন আমি যদি লন না দিয়ে প্রিন্ট করি, তাহলে যখন সে আউটপুটের জন্য প্রিন্ট হচ্ছে, তখন প্লেয়ার ইনলিস্টেড সোফার থেকে সে কিন্তু এখানেই দাঁড়ায় থাকবে। সো একই লাইনেই থাকবে, তাই না? এটা একটা বিষয়। প্লেয়ার গুলোকে প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে তো অ্যারে, সরি, আমাকে তো একটা লুপ ব্যবহার করতে হবে, তাই না? লুপে কি করতে হবে? আমাকে অ্যারেটাকে প্রিন্ট করতে হবে, তাই তো? লুপে কি করতে হবে? আমাকে অ্যারেটাকে প্রিন্ট করতে হবে। সো অ্যারেটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আলটিমেটলি আমার অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট হবে। সো অ্যারের ভ্যালু, আমি যদি এখন অ্যারেটাকে দেখি, এখানে দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে, সাপোজ ধরে নাও 3 নাম্বার প্লেয়ারটাও তৈরি হয়ে গেছে। সো এখানে থাকবে নেইমার, এখানে থাকবে রোনালদো, এখানে থাকবে মেসি। সো এই ইকুয়াল থেকে এই চারের আগে যে আমি ইনফোটাকে কল দিছি, সেখানে কে আসছে? নেইমার আসছে, রোনালদো আসছে, মেসি আসছে। এখানে আছে কি? নাল, এখানে নাল, এখানে নাল। বাট আমি যদি
তোমার পুরো অ্যারেটাকেই প্রিন্ট দিয়ে দেই, ঠিক আছে? মানে পুরো অ্যারেটাকে যদি ট্রাভার্স করি আমি, তাহলে আমি নেইমারের সময় নেইমারকে প্রিন্ট করলাম, রোনালদোর সময় রোনালদোকে প্রিন্ট করলাম, মেসির টাইমে মেসিকে প্রিন্ট করলাম, তারপরে সে কি থামবে নাকি পুরোটাকে প্রিন্ট দিতে দিতে যাবে? পুরোটা প্রিন্ট দিতে যাবে। তাহলে এটা কি আমার এক্সপেক্টেড আউটপুটে আছে? না। নাই। তার মানে এখানে আমাকে কিছু কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে এখানে এইটা, যে আমি তো জানি আমার তো ভ্যালুগুলোকে শুরু থেকে যাচ্ছে, তাই না? তো আমি যদি একটা লুপ চালাইতাম, শুরু থেকে শেষ পর্যন্তই মনে করে চালাইলাম, কিন্তু আমি লুপের কন্ডিশন দিলাম হচ্ছে এইটা, যে আমার অ্যারের আইতম ইন্ডেক্সের ভ্যালু যদি তুমি কখনো নাল পেয়ে যাও, তাহলে তুমি এটাকে ব্রেক করে দিবা। তাহলে দেখো, সে নেইমার পাইলে নেইমারকে প্রিন্ট করবে। লুপের মধ্যে দিব যে নাল পেলে ব্রেক। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো আমার জিনিসটা হবে হচ্ছে এটা, যে কন্ডিশন ইফ যদি এটা হয় তাহলে ব্রেক, এলসে তুমি হচ্ছে প্রিন্ট করবা কি, প্রিন্ট করবা একে, ঠিক আছে? বা তুমি জিনিসটা উল্টাও করতে পারো, দিস ইজ ওয়ান ওয়ে। আর আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে যে আমি পুরো অ্যারেটাকে প্রিন্ট না করে আমার যতটুক দরকার, যতগুলো প্লেয়ার পর্যন্ত দরকার, আমি যদি অতটুকুই প্রিন্ট করি, তাহলে হয় না কাজটা? হ্যাঁ। কিন্তু আমি জানবো কিভাবে যে আমার কয়টা প্লেয়ার আছে? আমার কি কোনো ভেরিয়েবলে কাউন্টার রাখে যে আমাকে বলে যে এতগুলো প্লেয়ার আছে? না, সেটা না। এই জন্য আমরা সর্বোচ্চ যত প্লেয়ার হতে পারে সেই নাম্বারটা দিয়ে করবো। সর্বোচ্চ কত প্লেয়ার হইতে পারে সেটা দিয়েই তো এটা বুঝলাম। 11। সর্বোচ্চ প্লেয়ার দিয়ে যদি আমি প্রিন্ট করি, তাহলে তো সে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, তখন আমাকে নালে যে নালকে খুঁজে ব্রেক করে দিতে হবে। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার অ্যারেতে কয়টা প্লেয়ার রাখা হয়েছে, মানে কয়টা প্লেয়ার তৈরি হয়েছে, এই ভ্যালুটা কি আমি কোথাও স্টোর করে রাখতেছি যে আমার এখন টোটাল নাম্বার অফ প্লেয়ার কয়টা? না, এটা স্টোর করে রাখা হয় নাই কোথাও। আমার আচ্ছা, স্টোর করে রাখা হয়নি। আমার টোটাল কি কাজ করতেছে, টোটাল ভেরিয়েবলটার আমার কাজটা কি? আমার যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল ছিল টোটাল, তার কাজটা কি ছিল? প্লেয়ারদের নাম স্টোর করা। টোটাল ভেরিয়েবলটা প্লেয়ারটার নাম স্টোর করতেছিল। বা কতজন প্লেয়ার আছে সেটা স্টোর করতেছিল। আমি তোমাকে, আচ্ছা ফাইন, তুমি আমাকে বললা কতজন প্লেয়ার আছে, টোটাল প্লেয়ারটা আমাকে বলে দিচ্ছিল। তা আমি তোমাকে কি কোশ্চেন করছিলাম? টোটাল যে ভ্যারিয়েবল সেখান থেকে পাওয়া যাচ্ছে যে মানে কাউন্ট এরিয়াটা। এক্স্যাক্টলি, টোটাল প্লেয়ারটা আমাকে এটা বলে দিতে পারে যে আমার টোটাল নাম্বার অফ প্লেয়ার কয়জন আছে। তা আমি যদি এটা জানি টোটাল নাম্বার অফ প্লেয়ার কয়জন আছে, আমাকে সে বললো 3 জন প্লেয়ার আছে। তো 3 জন যদি প্লেয়ার থাকে, আমার লাগবে 0, 1, 2। আমি যদি 3-এর আগ পর্যন্ত, টোটালের আগ পর্যন্ত যদি লুপটাকে চালাই, তাহলে আমার কি নাম্বারগুলো 0, 1, 2 জেনারেট করে দিবে না? যদি আমার হ্যাঁ। ইনক্রিমেন্ট হয়, প্লাস 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 1 হয়, এন্ড স্টার্ট করি 0 থেকে। বুঝতে পারছি? বুঝতে পেরেছি। তাহলে কি আমাকে আর নাল নিয়ে ডিল করতে হচ্ছে? তাহলে নাল নেওয়ার সমস্যা নাই। ক্লিয়ার? বুঝতে পারছো না পারো না সেটা আমাকে ক্লিয়ারলি বলো। জি, পেরেছি। ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট স্টেটমেন্টটাকে এভাবে দিতাম, যে এখানে একটা লুপ দিলাম, লুপের ভিতরে প্রিন্ট করতেছি ফার্স্টে হচ্ছে যে প্লেয়ার্স ইনলিস্টেড সো ফার, এন্ড তারপরে প্রিন্ট করতেছি তোমার মনে করো যে এ আর আর এর আই নাম্বার ইন্ডেক্স। তাহলে কি সমস্যা হইতো? তাইলে সমস্যা। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমাদেরকে কিভাবে করব, আমরা আমরা হচ্ছে ফার্স্ট লাইনটা তো প্রিন্ট করলাম, তারপর আমি বলছিলাম যে আমরা লন না দিয়ে এই লাইনটা প্রিন্ট করব, তারপরে লুপে যে প্লেয়ারগুলোকে প্রিন্ট করব। তা এটাকে আমি লুপের আগে প্রিন্ট না করে লুপের ভিতরে প্রিন্ট করলে কি সমস্যা হতো? ভিতরে প্রিন্ট করলে বারবার প্রিন্ট হইতো। এক্স্যাক্টলি, সে বারবার প্রিন্ট হইতো। বাট আমার আউটপুটে কি বারবার তাকে প্রিন্ট করা আছে নাকি হ্যাঁ, একবার প্রিন্ট বারবার করা হয় আছে? নাই। বারবার প্রিন্ট করা আছে একবারই না একবার আছে? চাইছি। একবার। একবার আছে। ক্লিয়ার? হ্যাঁ। সো অনেক দূর ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট এখানে একটা পার্ট বাকি আছে যেটা আমি তোমাকে বলে দিব না। সেটা হচ্ছে যে এভাবে যদি প্রিন্ট করি আমরা যেভাবে দেখলাম, তো ফার্স্টে আমরা যদি লন না দেই, তাহলে নেইমার প্রিন্ট হবে, ঠিক আছে? তারপরে আবার যখন সেকেন্ড টাইম সে আসবে প্রিন্ট করতে আর কি, যদি আমরা মেসির জন্য চিন্তা করি, তাহলে টোটাল ভ্যালু ছিল 3।
সো যদি 3 আগ পর্যন্ত সে প্রিন্ট করে তাহলে 0 এর জন্য এআরআর এর 0 প্রিন্ট করলে নেইমারকে পাবো, 1 এর জন্য এআরআর এর 1 প্রিন্ট করলে আমরা রোনালদোকে পাবো, 2 এর জন্য এআরআর এর 2 নাম্বার প্রিন্ট করলে আমরা মেসিকে পাবো, 3 এর জন্য হ্যাঁ 3 এর জন্য তো আমার কন্ডিশন ফেইল, সো তিনটা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে হ্যাঁ ফাইন। কিন্তু এখানে দেখো প্রিন্টিং স্টেটমেন্টে নেইমারের পরে একটা কমা আছে, রোনালদোর পরে একটা কমা আছে, লাস্ট সেটটার সামনে, লাস্ট সেটের পরে আর কিছু নাই, ঠিক আছে। এই জিনিসটা আমি কিভাবে করতে পারি বা কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, এটা তুমি করে আমাকে বলবা এটা তুমি হ্যান্ডেল করতে পারবা কিনা। যদি না পারো তাহলে আমি দেখাই দেবো, তার আগে না, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখানে আমাদের এই 8 নাম্বার প্রবলেমটা এখানে ডান।